হ্যালো বন্ধুরা, কেমন আছো? তোমাদের সব ঠিকঠাক? সামনেই কিন্তু এক্সাম। খুব ভালো করে পড়াশোনা করছো তো? আর এখন না করলেও কিন্তু হবে না। এক্সামের আগে যে যত ভালো পড়াশোনা করতে পারে সে কিন্তু তত ভালো রেজাল্ট করে। তো এখন কিন্তু খুব বেশি পড়াশোনা করতে হবে। ঠিক আছে? সামনে ম্যাথস এক্সাম আছে, তো খুব ভালো করে ভিডিওগুলো দেখবে আর নিজেরা রিভিশন করবে। আশা করি খুব ভালো রেজাল্ট হবে তোমাদের। তো আমাদের যে সিলেবাস ছিল ক্লাস 12-এ সেটা অলমোস্ট শেষের দিকে। ঠিক আছে, আমরা অনেক চ্যাপ্টার করিয়েছি আর দুটো চ্যাপ্টার আমাদের বাকি রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং, যেটা আমি আজকে ডিসকাস করব, যেটাকে আমরা বাংলায় বলি কি রৈখিক প্রোগ্রাম বিধি। ঠিক আছে, তারপর আর একটা চ্যাপ্টার আমাদের থাকবে যেটা হচ্ছে প্রবাবিলিটি বা সম্ভাবনা। এই চ্যাপ্টারটার থেকে বেশি কোশ্চেন থাকে, বাট রৈখিক প্রোগ্রাম বিধি থেকে কিন্তু অত কোশ্চেন এইচএসে পাওয়া যায় না। মোটামুটি একটা কোশ্চেন থাকতে পারে 4 to 5 মার্কসের অথবা 6 মার্কের। তো দেখো আজকে আমি দেবব্রত স্যার, তোমাদের একলব্য ব্যাচের ম্যাথ স্যার, পিডব্লিউ বাংলা চ্যানেলে আমি তোমাদেরকে লাস্ট কয়েকদিন ধরে পড়াচ্ছি। তাই তো অনেকগুলো চ্যাপ্টার করিয়েছি। তাহলে আজকে আমি পড়াবো রৈখিক প্রোগ্রাম বিধি বা আমরা ইংলিশে বলবো লিনিয়ার প্রোগ্রামিং। অ্যাকচুয়ালি তোমরা কি জানো এই লিনিয়ার প্রোগ্রামিংটা কি কাজে লাগে, কেন আমরা এটাকে শিখব? যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বে তাদের কিন্তু এই লিনিয়ার প্রোগ্রামিং প্রচুর পরিমাণে করতে হবে। কারণ যেসব প্রোডাকশন ইউনিট আছে সেখানে আমাদের উৎপাদনের ব্যয়কে মিনিমাম করে প্রফিটটাকে ম্যাক্সিমাম রাখা হয়, বুঝেছো? তো এইটাই আমাদের মেইনলি টার্গেট। লিনিয়ার প্রোগ্রামিং দিয়ে আমরা এটাই করি যে উৎপাদনের ব্যয় আমরা মিনিমাম রাখি আর প্রফিট আমরা ম্যাক্সিমাম। যে কোনো কোম্পানির যে মালিক হয় তাদের এটাই টার্গেট থাকে যে সব থেকে কম ব্যয় করে আমরা প্রোডাকশন করব, উৎপাদন করব আর সব থেকে বেশি মুনাফা করব। ঠিক আছে, তো এই জন্যই আমাদের লিনিয়ার প্রোগ্রামিংটা বিশেষ করে শিখতে হবে। ঠিক আছে, তো দেখো আমি ডিসকাস করছি। লিনিয়ার প্রোগ্রামিং বা রৈখিক প্রোগ্রাম বিধি, এর সূচনাটা কি আছে দেখো। রৈখিক প্রোগ্রাম বিধি এমন একটা শক্তিশালী গাণিতিক পদ্ধতি যে পদ্ধতিতে আমরা কি করি, যেসব সীমিত সম্পদ আছে, যেমন জমি, এটা সীমিত, তাই না? চাষের জমি সেটা সীমিত, ইনফাইনাইটলি মেনি চাষের জমি তো নেই, তাই না? প্লাস হচ্ছে শ্রম, সেটাও কিন্তু সীমিত। মূলধন, সেটাও সীমিত। মূলধন মানে আমাদের যে টাকা পয়সা, কোনো একটা কোম্পানির, ধরে নাও রিলায়েন্স কোম্পানিরও যতই টাকা থাকুক না কেন সেটাও কিন্তু সীমিত। যেমন দেখো রিলায়েন্সের যে দুটো ভাই আছে তার মধ্যে যে ছোটজন অনিল আম্বানির কিন্তু অলরেডি প্রচুর ছিল, 20,000 কোটি টাকার সম্পত্তি ছিল, সব কিন্তু চলে গেছে। তো এইভাবে মূলধনও কিন্তু আমাদের সীমিতই হয়। ঠিক আছে, সময় সব থেকে বেশি আমাদের সীমিত, সময় কারো কাছেই নেই। ঠিক আছে, দেখো যন্ত্রপাতি, সেটাও সীমিত হয়, প্রচুর যন্ত্রপাতি তৈরি হয়, ওটাও সীমিতই হয়। সংগঠক মানে যারা অর্গানাইজার আর কি, তারাও সীমিত হয়, তাই না? তো এই ধরনের সীমিত যে সম্পদ আছে তাকে কাজে লাগিয়ে আমরা উৎপাদকের মুনাফা কি করি, বৃদ্ধি করি। উৎপাদকের মুনাফা আমরা সর্বাধিক করি, অথবা আমরা উৎপাদন ব্যয় যেটা সেটাকে মিনিমাম করে দিই, মিনিমাম। ঠিক আছে, কিভাবে করা যায়? এই লিনিয়ার প্রোগ্রামিং অথবা রৈখিক প্রোগ্রামিং এই পদ্ধতিতে আমরা এটা করতে পারি। যেসব সীমিত সম্পদ আছে তাকে কাজে লাগিয়ে উৎপাদকের মুনাফা আমরা বৃদ্ধি করতে পারি, আর কি উৎপাদন ব্যয় সর্বনিম্ন করতে পারি। ঠিক আছে, তো তো এই জন্যই আমরা রৈখিক প্রোগ্রাম বিধি অথবা লিনিয়ার প্রোগ্রামিংটা শিখব। দেখো এই যে লিনিয়ার প্রোগ্রামিং আছে সেখানে কি থাকে, একটা অপেক্ষক থাকে। ঠিক আছে, যাকে আমরা কি বলি অবজেক্টিভ ভ্যারিয়েবল, অবজেক্টিভ ফাংশন, ভ্যারিয়েবল না, অবজেক্টিভ ফাংশন। সেই অবজেক্টিভ ফাংশন অ্যাকচুয়ালি দুটো চলরাশির উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, তো দুটো চলরাশির উপরে ডিপেন্ড করে। সেই চলরাশিগুলো কে আমরা বলি ডিসিশন ভ্যারিয়েবল। আর যে অবজেক্টিভ ফাংশন তাকে সাধারণত আমরা জেড দিয়ে ডিনোট করি। ঠিক আছে, দেখো জেড ইকুয়াল টু
2x প্লাস 3y, যেখানে x আর yটা কি, x আর yটা হচ্ছে দুটো চলরাশি। এটাকে আমরা অনেক সময় ডিসিশন ভেরিয়েবলও বলি, কারণ এই দুটো চলরাশির উপরেই ডিপেন্ড করে এই z এর ভ্যালুটা ম্যাক্সিমাম না মিনিমাম হবে। ঠিক আছে, তো ওই জন্য আমরা x আর yটাকে কি বলি, এটাকে বাংলায় বলা হয় সিদ্ধান্ত গ্রহণকারী চল, অথবা ইংলিশে বলা হয় ডিসিশন ভ্যারিয়েবল। আর এই যে জেড আছে না, এই জেডটাকে কি বলা হয় তোমরা কি জানো? এই জেডটাকে বলা হয় অবজেক্টিভ ফাংশন। মানে এই জেড এর ভ্যালুটাকেই আমরা ম্যাক্সিমাইজ অথবা মিনিমাইজ করি। ঠিক আছে, তো এই লিনিয়ার প্রোগ্রামিং এ এই যে জেড সেটা একটা বা দুটো অথবা তার বেশি চলরাশির উপরে ডিপেন্ড করে, মানে এক্স আর ওয়াই এর ভ্যালুর উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, তো তাহলে আমরা কি কি পেলাম এইখানে, যে এইখানে রৈখিক প্রোগ্রাম বিধি সমস্যায় কি হয়, যে অপেক্ষকটির মান চরম মান অথবা অবম মান আমরা বের করি, তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি অবজেক্টিভ ফাংশন, অথবা আমরা এইটাকে বলি বাংলায় বিষয়াত্মক, এটা কি বলে, বিষয়াত্মক অপেক্ষক। ঠিক আছে, তো দেখো এই জেডটাকে আমরা বিষয়াত্মক অপেক্ষক বলি অথবা অবজেক্টিভ ফাংশন বলি, আর এক্স আর ওয়াই হচ্ছে কি ডিসিশন ভ্যারিয়েবল। আর একবার বলে দিলাম তোমাদের, এই যে এক্স আর ওয়াই যেটা রয়েছে না, এই এক্স আর ওয়াই এর ভ্যালু কিন্তু কখনো ঋণাত্মক হবে না, এটা কিন্তু অলওয়েজ এক্স অ্যান্ড ওয়াই অলওয়েজ কিন্তু গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 হবে। এই যে অবজেক্টিভ যে ফাংশনটা রয়েছে জেড, তার ভ্যালু যখন ম্যাক্সিমাম হবে তখন কি হবে, উৎপাদকের যে মুনাফা সেটা সর্বাধিক হবে। উৎপাদক মানে যার কোম্পানি ধরে নাও, প্রোডাকশন ইউনিট যেটা আছে, যে লোকটা প্রোডাকশন ইউনিট, তার প্রফিট কখন হবে, যখন এই জেড যেটা এই বিষয়াত্মক অপেক্ষকের যখন ম্যাক্সিমাম ভ্যালু, তখন মুনাফা কি হবে, প্রফিট সর্বাধিক হবে। ঠিক আছে, যখন ওই জেড বিষয়াত্মক অপেক্ষকের মান যখন সর্বনিম্ন হবে তখন উৎপাদন ব্যয় সর্বনিম্ন। ঠিক আছে, ওই যে প্রোডাকশন ইউনিটে প্রোডাকশন কস্ট সব থেকে কমে যাবে। ক্লিয়ার? তাই তো আমাদের টার্গেট তো তাই ছিল, লিনিয়ার প্রোগ্রামিং দিয়ে আমরা কি করি, আমরা প্রোডাকশন কস্টটাকে মিনিমাম করে দিই আর কি প্রফিটটাকে ম্যাক্সিমাম করে দিই। ক্লিয়ার? তো দেখো আরেকটা জিনিস দেখো, এইখানে আছে কনস্ট্রেইন্ট, কিছু ইকুয়েশন আছে যাকে আমরা বলি কনস্ট্রেইন্ট বা বাধা গোষ্ঠী। ঠিক আছে, এটাও খুব ইম্পর্টেন্ট। মানে অ্যাকচুয়ালি কোনো কোম্পানিতে যখন এই প্রোডাকশন ইউনিটে কি হয়, অনেক ধরনের সমস্যার আমরা সমাধান হই, অনেক কন্ডিশন থাকে যে এইটা হলে এইটা করা যাবে না, ওটা হলে এটা করা যাবে না। তো সেই কন্ডিশনগুলোকে আমরা কি বলি, বাধা গোষ্ঠী বা কনস্ট্রেইন বলি ইংলিশে। তো এটা এই যে বাধা গোষ্ঠীকে আমরা এক্স আর ওয়াই এর যে সিদ্ধান্ত গ্রহণকারী চল আছে, ডিসিশন ভ্যারিয়েবলের এক বা একাধিক রৈখিক সমীকরণ অথবা অসমীকরণ রূপে আমরা প্রকাশ করতে পারি। ঠিক আছে, তো সম্পদ যেহেতু সীমিত, তাই তো, যেটা আগেই বললাম একদম শুরুতেই, যেহেতু আমাদের যে সম্পদ সেটা সীমিত, তো সেই কারণে উৎপাদন যখন করানো হয়, কোম্পানিতে যখন প্রোডাকশন হয়, তো তখন বিভিন্ন ধরনের শর্ত আরোপ করা হয়। সেই শর্তগুলিকে আমরা কি করতে পারি, ওই ডিসিশন ভ্যারিয়েবলের এক বা একাধিক রৈখিক সমীকরণ মানে লিনিয়ার ইকুয়েশন অথবা লিনিয়ার ইনইকুয়েশনের মাধ্যমে আমরা ওটাকে এক্সপ্রেস করি। ধরে নাও x প্লাস ওয়াই ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 10, অথবা 2x মাইনাস 3y ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 12। এই ধরনের আমরা রৈখিক সমীকরণ অথবা অসমীকরণের মাধ্যমে আমরা ওই শর্তগুলোকে আরোপ করি। ঠিক আছে, তো সেই কারণে আমরা ওই সমীকরণ বা অসমীকরণ গুলোকে একসঙ্গে কি বলি, বাধা গোষ্ঠী বা কনস্ট্রেইন্ট, লিনিয়ার কনস্ট্রেইন্ট, রৈখিক কনস্ট্রেইন্ট অথবা বাধা গোষ্ঠী বলি। ঠিক আছে, চলো নেক্সট হচ্ছে আমরা ডিসকাস করব কাম্যায়ন সমস্যা বা অপটিমাইজেশন প্রবলেম। একটি শর্ত বা একাধিক শর্তাবলীর সাপেক্ষে যে সমস্যা তার চরম সমাধান অন্বেষণ করে তাকে কাম্যায়ন সমস্যা বা
অপটিমাইজেশন প্রবলেম বলা হয়, বুঝলে? আমরা এইখানে যে এক বা একাধিক শর্ত এইখানে আরোপ করে কি করছি, যে জেড অবজেক্টিভটা ছিল, অবজেক্টিভ ফাংশনটা ছিল, তার চরম অথবা অবয়ব মান আমরা বের করছি এখানে। তো এই ধরনের যে প্রবলেম তাকে আমরা কি বলি, কাম্যায়ন সমস্যা অথবা অপটিমাইজেশন প্রবলেম বলি। যেমন লিনিয়ার প্রোগ্রামিং এর যে প্রবলেমগুলো না, লিনিয়ার প্রোগ্রামিং এর যে প্রবলেমগুলো থাকে তাকে আমরা কি বলি, একটা বিশেষ অপটিমাইজেশন প্রবলেম অথবা কাম্যায়ন সমস্যা বলি। তোমরা কি বুঝতে পারছো? চলো নেক্সট দেখা যাক কি আছে। দৈনন্দিন জীবনের প্রচুর আমরা প্রবলেমকে এইভাবে লিনিয়ার প্রোগ্রামিং এর আকারে প্রকাশ করতে পারি, লিনিয়ার বা রৈখিক প্রোগ্রাম বিধিতে রূপদান করতে পারি। দেখে নাও, যেমন আমরা প্রোডাকশন প্রবলেম, এইখানে একটা প্রোডাকশন প্রবলেম আছে, সেটা আমরা ডিসকাস করব। দেখো কি আছে প্রোডাকশন প্রবলেম, যে একজন কৃষক আছে, তার কয়েকটি ভেড়া আছে, ভেড়া তো জানো শিপ, তার কয়েকটি ভেড়া আছে, আর কি আছে, কয়েকটি ছাগল মানে গোট। তো একজন কৃষক কি করছে, কয়েকটি ভেড়া ও ছাগল ক্রয় করেন, মানে করবেন কিংবা করেন, করে ফেলেছেন। তো একটি ভেড়া ও একটি ছাগলের দাম যথাক্রমে 150 টাকা ও 200 টাকা। কি বলছে, একটা ভেড়ার দাম হচ্ছে 150 টাকা, একটা ছাগলের দাম 200 টাকা, তাই না? দেখে নাও, ভালো করে বোঝো ব্যাপারটাকে, যে ভেড়ার দাম 150 টাকা, ছাগলের দাম 200 টাকা। প্রতিটি ভেড়া ও ছাগল বিক্রয় করে, মানে বিক্রি করে কৃষক লাভ করে হচ্ছে 15 টাকা ও 20 টাকা। মানে কি করলো, একজন কৃষক, গল্পটা কি, একজন কৃষক আছে, সে কিছু ভেড়া আর ছাগল কিনলো, ঠিক আছে, ক্রয় করেন দরকার নেই, কিনলো। তার মধ্যে কি হয়েছে, একটা ভেড়াও একটা ছাগলের দাম হচ্ছে 150 টাকা আর ছাগলের দাম 200 টাকা। নেক্সট কি বলছে, ও কেনার পরে ওই কৃষকটা আবার কি করছে, ভেড়াকে বিক্রি করে দিচ্ছে আর ছাগলকেও বিক্রি করছে, 15 টাকা লাভে আর একটাকে 20 টাকা লাভে বিক্রি করছে। এইবার ওই ছাগল আর ভেড়া যেখানে থাকে সেটাকে আমরা কি বলি, খোয়াড় বলি। তোমরা কি জানো এই খোয়াড় কাকে বলে? তো তার খোয়াড়ে 100টার বেশি পশু রাখা যাবে না। অ্যানিম্যাল কতগুলো রাখা যাবে, ডোমেস্টিক অ্যানিম্যাল রাখা যাবে 100টা, মানে ওই ছাগল আর ভেড়া মিলিয়ে 100টার বেশি তার খোয়াড়ে কোনো জায়গা নেই। এইটা কি বলতো, এইটা হচ্ছে কনস্ট্রেইন্ট। ওই যে যেটা বললাম না আমি এর আগে, যে লিনিয়ার কনস্ট্রেইন্ট মানে রৈখিক বাধা গোষ্ঠী থাকে, সেই লিনিয়ার কনস্ট্রেইন্ট হচ্ছে তার মধ্যে একটা পাওয়া গেল, এই যে দেখো, যে তার খোয়াড়ে 100টার বেশি পশু রাখা যাবে না। এটাই হচ্ছে ওই শর্তাবলীগুলো, মনে আছে তো? এর আগে যে শর্তাবলী নিয়ে আমি ডিসকাস করেছি, সেই শর্তাবলী এখানে, এই যে কনস্ট্রেইন্ট গুলো, বাধা গোষ্ঠীগুলো আমরা একটা পেয়ে গেছি কিন্তু অলরেডি। নেক্সট কি আছে, নেক্সট দেখো, এবং পশু কেনার জন্য তার কাছে মাত্র 6000 টাকা আছে। এটাও একটা কনস্ট্রেইন্ট, এটাও একটা কন্ডিশন, যে তার কাছে 6000 টাকার বেশি নেই। ক্লিয়ার? তো ওই 6000 টাকা আছে। এবার বলছে যে কটা ভেড়া ও কটা ছাগল কিনলে তার সবচেয়ে বেশি লাভ হবে। ঠিক আছে, কোশ্চেনটা হচ্ছে এই। তো আমাদের এই যে প্রবলেমটা আছে, সমস্যাটিকে আমাদের রৈখিক প্রোগ্রাম বিধি সমস্যা হিসেবে প্রকাশ করতে হবে। ক্লিয়ার? এটা এইচএস 2017 এসেছিল। তাহলে গল্পটা আর একবার বলে দিই, যে একজন কৃষক কি করে, কিছু ছাগল আর ভেড়া কেনে। নেক্সট, একটা ছাগলের দাম 200 টাকা, ভেড়ার দাম 150 টাকা। এবার কি করছে, ও ভেড়া 15 টাকা লাভে বিক্রি করে কেনার পরে, আর ছাগলকে 20 টাকা লাভে বিক্রি করে। নেক্সট, এবার ওর খোয়াড়ে কি বলছে, তাহলে দেখো ছাগলের দাম কিন্তু বেশি, তাই না? আর ছাগল বিক্রি করে ও বেশি টাকা লাভও করছে। তার মানে আমাদের মনে হতে পারে যে এটা তো একটা সিম্পল ব্যাপার, যে ওই যে কৃষকটা সে যদি খোয়াড়ে বেশি পরিমাণ ছাগল রেখে দেয় তাহলেই ওর বেশি লাভ হবে। কিন্তু ব্যাপারটা তা নয়।
ঠিক আছে, সেইভাবে কিন্তু এটা হচ্ছে না। তার কারণ হচ্ছে ভেড়া আর ছাগলের জায়গা কিন্তু আলাদা আলাদা। দেখা যাচ্ছে যে ছাগল রাখতে বেশি জায়গা লাগছে, ভেড়া রাখতে অতটা জায়গা লাগছে না। তাহলে ভেড়া ও ছাগল এমন একটা কন্ডিশনে আমাদের রাখতে হবে সো দ্যাট তার যে মুনাফা বিক্রি করে যে লাভটা সেটা ম্যাক্সিমাম হয়। তো তার জন্যই এই কনস্ট্রেন্ট গুলো দেওয়া আছে। দেখো যে ও কি করছে, ওর যে খোয়ার আছে সেখানে 100টার বেশি পশু রাখা যাবে না, আর ওর 6000 টাকার বেশি নেই। তো তাহলে ছাগল কিনতেও তো বেশি টাকা লাগছে, তাই না? তো এইভাবে দুটো কনস্ট্রেন্ট আমরা পেলাম। দুটো কনস্ট্রেন্ট পাওয়ার পরে এবার কি বলছে যে ফাইনালি যে ওর কতগুলো ভেড়া আর কতগুলো ছাগল কিনলে ওর লাভ সবচেয়ে বেশি হবে। তো এই যে যেখানে কোশ্চেন আছে দেখো কতগুলি ভেড়া, ঠিক আছে, কতগুলি ভেড়া ও কতগুলি ছাগল কিনলে ওর যে লাভ মুনাফা সব থেকে বেশি হবে। তো এইটাই অ্যাকচুয়ালি ডিসিশন ভেরিয়েবল। আমি ধরে নিলাম যে ওর এক্স সংখ্যক ভেড়া আর ওয়াই সংখ্যক ছাগল কিনলে ওর লাভ হয় সর্বাধিক। এটা কি ডিসিশন ভেরিয়েবল। এই এক্সটা ডিসিশন ভেরিয়েবল অ্যান্ড এই ওয়াইটাও কিন্তু ডিসিশন ভেরিয়েবল। এইটা যদি ধরে নেওয়া যায় তাহলে এই যে কোশ্চেনটাকে আমাদের ফ্রেম করতে খুব বেশি প্রবলেম হবে না। দেখে নাও আমরা কি করছি, z = 15x + 20y আছে না, তো এখানে আমাদের লাভ সর্বাধিক হবে এরকম ভাবেই কিন্তু ফ্রেম করতে হবে, তাই না? তো দেখো আমি কি ধরে নিয়েছি, x সংখ্যক ভেড়া আর y সংখ্যক ছাগল কিনলে তার লাভ সর্বাধিক হবে। এখানে x আর y এর ভ্যালু তোমরাই বলো যে x আর y এর ভ্যালু কিন্তু কখনো নেগেটিভ হবে না। ইয়া তো ও ভেড়া 0 সংখ্যক কিনবে, ম্যাক্সিমামটাই ছাগল কিনতে পারে, অথবা ও ভেড়া কিনবে পুরোটাই, ছাগল একটাও কিনবে না। আদারওয়াইজ ছাগল আর ভেড়া মিলিয়ে মিশিয়ে কিনবে। তার মানে এক্স আর ওয়াই এর ভ্যালু কিন্তু কোনো নেগেটিভ হবে না, গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 হতে হবে। আচ্ছা, এখানে যে অবজেক্টিভ ফাংশন সেইটা হচ্ছে জেড। দেখো এই অবজেক্টিভ ফাংশন যেটাকে আমরা বাংলায় কি বলি, বিষয়াত্মক অপেক্ষক, সেইটাকে আমরা যদি জেড দিয়ে ডিনোট করি তো তাহলে বিষয়াত্মক অপেক্ষকটা কি হচ্ছে তাহলে বলো? দেখো ওর ও এক্স সংখ্যক ভেড়া কিনছে, তাহলে এক্স সংখ্যক ভেড়ার টোটাল দাম কত? 150 হচ্ছে একটা ভেড়ার দাম, তাই না? তাহলে এক্স সংখ্যক ভেড়ার দাম হচ্ছে 150 × x, তাই তো? আবার একটা ছাগলের দাম হচ্ছে 200 টাকা, তো তাহলে ওয়াই সংখ্যক ছাগলের দাম কি? 200 × y, তাই কি না? এই যে 150, চলো আগে আমি অবজেক্টিভ ভ্যারিয়েবলটা কিভাবে আসলো সেটা দেখে নিই, ঠিক আছে? ওর যে লাভ মানে জেড অ্যাকচুয়ালি কি, ওর মুনাফা, তাই না? তো দেখো একটা ছাগল বিক্রি করলে একটা ভেড়া বিক্রি করলে ওর 15 টাকা লাভ হয়, আর একটা ছাগল বিক্রি করলে 20 টাকা লাভ হয়। তাহলে এক্স সংখ্যক ভেড়ার জন্য টোটাল লাভ হচ্ছে কি 20x, আর ওয়াই সংখ্যক ছাগলের জন্য টোটাল এটা হচ্ছে 15x হবে, 15x, কারণ একটা ভেড়া বিক্রি করলে 15 টাকা লাভ হয়, আর একটা ছাগল বিক্রি করলে ওর 20 রুপিস লাভ হয়, তাই না? এটা দেওয়া আছে দেখো 20 টাকা লাভ হয়, তো তার মানে এটা 20y হবে। তার মানে এটাই হচ্ছে ওর টোটাল মুনাফা হবে, তাই না? 15x + 20y, এই যে 15x + 20y সেটা x আর y এর উপরে কিন্তু ডিপেন্ড করছে পুরোটা। x আর y এখানে কি ডিসিশন ভ্যারিয়েবল অথবা সিদ্ধান্ত গ্রহণকারী চলরাশি। আর জেডটাকে আমরা কি বলছি? জেডটাকে বলছি অবজেক্টিভ ফাংশন, মানে বিষয়াত্মক অপেক্ষক। এইটারই আমরা ভ্যালু ম্যাক্সিমাম করব, ঠিক আছে? এই যে প্রবলেম সমস্যায় তাতে আমরা এইটার ভ্যালু ম্যাক্সিমাম করব। তাহলে কি পেলাম আমি, দেখো জেড বিষয়াত্মক অপেক্ষক পেয়ে গেলাম, আর এক্স আর ওয়াইটা কি ডিসিশন ভ্যারিয়েবলও পেলাম। এইবার আমরা কনস্ট্রেন্ট গুলো বের করব, ঠিক আছে? যে কনস্ট্রেন্ট, লিনিয়ার কনস্ট্রেন্ট গুলো রয়েছে অথবা বাধা গোষ্ঠী, এখানে আমরা লিখে দিই যে বাধা গোষ্ঠীগুলো পাবো সেগুলো কি? ফার্স্ট যে কন্ডিশন সেটা হচ্ছে যে ওর যে খোয়াড়ে টোটাল নাম্বার অফ ভেড়া আর ছাগল
100টা ম্যাক্সিমাম হতে পারে। তাহলে কি হবে, ফার্স্ট যে কন্ডিশন আমরা এখানে পাচ্ছি সেটা কি, x প্লাস ওয়াই ইকুয়াল টু কি 100 ইজ লেস দেন অর ইকুয়াল টু 100, সরি, x প্লাস ওয়াই ইজ লেস দেন অর ইকুয়াল টু 100, তাই না? দেখো এইটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। এইটা হচ্ছে কি, নাম্বার অফ ভেড়া, নাম্বার অফ ছাগল, তার ভ্যালু লেস দেন অর ইকুয়াল টু 100, কারণ 100 এর বেশি তোর খড়ে ধরবেই না, ফার্স্ট কন্ডিশন। ঠিক আছে, আমরা এইটাকে নাম্বার 1 কন্ডিশন ধরতে পারি। নেক্সট কি আছে দেখো, যেটা আমি আগে বলেছিলাম ওইটাই, যে একটা ভেড়ার দাম যদি 150 টাকা হয়, তো তাহলে x সংখ্যক ভেড়া কিনতে ওর কত টাকা খরচা হবে, 150 ইন্টু x পরিমাণ খরচা হবে। নেক্সট হচ্ছে একটা ছাগলের দাম যদি 200 টাকা হয়, তাহলে y সংখ্যক ছাগল কিনতে ওর টোটাল কত খরচা হবে, 200 ইন্টু y। তাহলে এটাই হচ্ছে ওর টোটাল খরচা হচ্ছে, তাই না? এটাই হচ্ছে টোটাল খরচা হচ্ছে। আর এই যে টোটাল খরচা হচ্ছে সেটা 6000 টাকার থেকে তো বেশি হবে না, তাই না? তার মানে লেস দেন আর ইকুয়াল টু 6000 হয়ে গেল। এইটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন অথবা সেকেন্ড কনস্ট্রেইন্ট। ঠিক আছে, আর কনস্ট্রেইন্ট যেটা একদম ফার্স্ট আমি বললাম যে এক্স আর ওয়াই এর ভ্যালু গ্রেটার দ্যান 0 হবে, এইটা হচ্ছে থার্ড কনস্ট্রেইন্ট। তো এইভাবে দেখো আমাদের তিনটে বাধা গোষ্ঠী পেলাম, আমরা তিনটে কনস্ট্রেইন্ট পেলাম, অবজেক্টিভ বিষয়াত্মক অপেক্ষক পেলাম, তাই না? আর ডিসিশন ভ্যারিয়েবলও পেলাম। এক্স আর ওয়াইটা কি এখানে ডিসিশন ভ্যারিয়েবল। তার মানে এই টোটাল যে প্রোডাকশন প্রবলেমের টোটাল প্রবলেমটাকে, সমস্যাটাকে আমরা একটা রৈখিক প্রোগ্রাম বিধির সমস্যা হিসেবে এক্সপ্রেস করতে পেরেছি। তোমরা সবাই বুঝতে পেরেছো তো? দেখে নাও ভালো করে। শুধু এইখানে যখন এই ধরনের কোশ্চেন থাকবে আমাদের বের করতে হবে যে ডিসিশন ভ্যারিয়েবল কোনগুলো। ঠিক আছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডিসিশন ভ্যারিয়েবল যদি তুমি একবার বের করে নিতে পারো, তো তাহলে অবজেক্টিভ ফাংশন বের করাও কোনো ব্যাপার না, তারপরে যে কনস্ট্রেইন্ট গুলো আছে ওটাও বের করা কোনো ব্যাপার না। তো এইভাবে আমরা রৈখিক প্রোগ্রাম বিধির যে প্রবলেমগুলো থাকে সেইভাবে এক্সপ্রেস করতে পারি। এবার সলিউশন কিভাবে হবে সেটা আমি পরে বুঝিয়ে দিচ্ছি, যে কিভাবে মানে এক্স আর ওয়াই এর কি ভ্যালুর জন্য আমরা এই জেড এর ভ্যালু ম্যাক্সিমাম পাবো সেটা আমরা পরে বুঝিয়ে দিচ্ছি আমি। চলো নেক্সট কি আছে দেখা যাক। এখানে আর একটা প্রবলেম আছে, এটা হচ্ছে ডায়েট প্রবলেম বলা হয় এটাকে। কি বলা হয় এটাকে? ডায়েট প্রবলেম। দেখো এখানে কোশ্চেনটা কি আছে, প্রতি কেজি F1 খাদ্যে কোনো একটা ফুডের নাম দিয়ে দেওয়া হয়েছে F1। তো প্রতি কেজি F1 খাদ্যে 6 একক ভিটামিন এ রয়েছে, আর 6 একক ভিটামিন এ, এটা ইম্পর্টেন্ট, অ্যান্ড 7 একক ভিটামিন বি আছে। কোনো একটা খাদ্যের মধ্যে আছেই তো, এ বি তো জানো, এ হচ্ছে চোখ ভালো হয়, আর বিতে কি পাচনতন্ত্র আমাদের খুব ভালো হয়, ডাইজেস্টিভ যে সিস্টেমটা আছে সেটা খুব ভালো হয়। ঠিক আছে তো? তো দেখো এইখানে নেক্সট হচ্ছে কি, প্রতি কেজি F2 খাদ্যে 8 একক ভিটামিন এ আছে। এইটাও আমাদের মনে রাখতে হবে যে প্রতি কেজি F2 আর একটা খাদ্য হচ্ছে, তার নাম দিয়েছে F2, 8 একক ভিটামিন এ আছে, আর কি 12 একক ভিটামিন বি রয়েছে। আরো কি রয়েছে দেওয়া দেখো, প্রতি কেজি F1 আর F2 খাদ্যের দাম যথাক্রমে 12 টাকা ও 20 টাকা। মানে F2 টায় যেহেতু পরিমাণে ভিটামিন বেশি আছে, তার দামটা কিন্তু একটু বেশিই আছে। দেখো তো একজন লোকের দৈনিক খাদ্যের পরিমাণে কম করে 100 ইউনিট, সেই ভিটামিনের একটা ইউনিট আছে, সেই 100 ইউনিট ভিটামিন এ দরকার, আর 120 ইউনিট ভিটামিন বি দরকার। ঠিক আছে, এটা থাকতেই হবে। আর কি বলছে, F1 আর F2 খাদ্য দুটি কি পরিমাণে মেশালে, বোঝা গেল? এবার ওই F1 আর F2 খাদ্য দুটি আমরা যদি সব ভিটামিন, মানে F1 খাদ্যটা যদি বেশি করে নিই, F2 খাদ্যটা যদি না দিই, তো তাহলে কিন্তু এই যে 100 একক ভিটামিন এ কি 120 একক ভিটামিন বি, এটা কিন্তু আমরা পাবো না, অথবা আমাদের খরচাও অনেক বেড়ে যাবে। ঠিক আছে, তো এত কিছু আমাদের মাথায় রাখতে হচ্ছে। তো কি বলছে, F1 আর F2 খাদ্য দুটি কি পরিমাণে মেশালে
মিশ্র খাদ্যে প্রয়োজনীয় ভিটামিন থাকবে এবং দামও সবচেয়ে কম হবে। এখানে মিনিমাইজেশন করতে হবে, যে অবজেক্টিভ ফাংশনটা থাকবে তাকে মিনিমাইজ করতে হবে। এক্স আর ওয়াই এর ভ্যালু কি হলে কি হবে, আমাদের যে মিনিমাম রিকোয়ারমেন্ট, ভিটামিনের মিনিমাম রিকোয়ারমেন্ট আমরা ফুলফিল করতে পারবো, প্লাস আর কি আমাদের যে খাদ্যটা মিশ্র খাদ্যের দামও কম হবে। আগেরটা আমরা ম্যাক্সিমাইজ করেছিলাম, এটাই কি করব, মিনিমাইজ করব, এবং দামও সবচেয়ে কম হবে। বলছি এই যে সমস্যাটা আছে এই প্রবলেমটাকে আমরা লিনিয়ার প্রোগ্রামিং সমস্যায় প্রকাশ করতে হবে। এটাও দেখো এইচএস 2018 এ এসেছিল। তো আমরা কি করব দেখো, এইখানে আমরা আগে কি হিসাব করে নেব, আগে বের করে নেব যে ডিসিশন ভ্যারিয়েবলটা কে আছে, হু ইজ ডিসিশন ভ্যারিয়েবল। আমরা এখানে ধরে নিচ্ছি যে লোকটা F1 ধরনের খাদ্য x কেজি কেনে আর F2 ধরনের খাদ্য y কেজি গ্রহণ করে, মানে কেনে মানেও গ্রহণ করে আর কি, মানে খায়। ঠিক আছে, লোকটা কি করছে, F1 ধরনের খাদ্য x কেজি নিচ্ছে আর F2 ধরনের খাদ্য y কেজি নিচ্ছে। তাতে কি হচ্ছে, ও দুটো রিকোয়ারমেন্ট ফুলফিল হচ্ছে। কিরকম, ওর যে ভিটামিনের যে মিনিমাম রিকোয়ারমেন্ট সেটাও ফুলফিল হচ্ছে, প্লাস এই দুটো খাদ্য যখন মিশিয়ে একসঙ্গে খাচ্ছে তার দামও সর্বনিম্ন হচ্ছে। এটা ধরে নিলাম আমরা, যেখানে এক্স আর ওয়াইটা কি গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, কারণ এটা তো নেগেটিভ হতে পারে না, ওকে তো খাদ্য গ্রহণ করতেই হবে, নেগেটিভ খাদ্য তো কখনো হয়ই না। তো এক্স আর ওয়াই কিন্তু এখানে গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। তো আমি কিন্তু এখানে অলরেডি ডিসিশন ভ্যারিয়েবল কিন্তু পেয়ে গেছি। ক্লিয়ার? নেক্সট, এবার যে অবজেক্টিভ ভ্যারিয়েবল সেটা কিভাবে পাচ্ছি দেখো, অবজেক্টিভ ফাংশন যেটা অথবা বিষয়াত্মক যে অপেক্ষক সেটা জেড আমরা কিভাবে পাচ্ছি দেখো। এখানে কি বলেছে যে F1 আর F2 খাদ্যের দাম যথাক্রমে 12 টাকা ও 20 টাকা, তাই না? তো আমরা যদি x কেজি, আমরা কি করছি এখানে x কেজি কি কিনছি, x কেজি F1 কিনছি, F1 যে খাদ্যটা তাকে x কেজি কিনছি। তো 1 কেজির দাম যদি 12 টাকা হয় তাহলে x কেজির দাম কি হবে, x কেজির দাম হবে 12x। ঠিক আছে, x কেজি F1 ফুডের দাম হবে 12x রুপিস। আর কি y কেজি F2 খাদ্যের দাম হবে কি, y কেজি F2 খাদ্যের দাম হবে কি, সরি এটা F2, y কেজি F2 খাদ্যের দাম হবে, F2 খাদ্যের দাম হয়ে যাবে আমাদের এখানে 20y রুপিস। তো সব মিলিয়ে আমাদের যে অবজেক্টিভ ফাংশন অথবা বিষয়াত্মক অপেক্ষক তার ভ্যালু কি হবে, সেটাকে যদি আমরা জেড ধরে নিই তো জেড এর ভ্যালু হবে 12x প্লাস 20y, মানে এটাই তো টোটাল খরচা হচ্ছে, তাই না? এটাই ওর মোট খরচা, এত টাকা হচ্ছে 12x প্লাস 20y। ওই মিশ্র খাদ্য যেটা আছে তার দাম হচ্ছে 12x প্লাস 20y। ঠিক আছে, আমাদের টার্গেটটা কি, যে এই 12x প্লাস 20y এর ভ্যালু আমাকে মিনিমাম করতে হবে। কি করতে হবে, মিনিমাম অবম মান বের করতে হবে এর, x আর y এর কোন ভ্যালুতে অবম হবে, ঠিক আছে, সেটা আমরা বের করব। ঠিক আছে, সো দ্যাট তাতে আমাদের যে মিনিমাম রিকোয়ারমেন্ট 100 ইউনিট ভিটামিন এ ও 120 ইউনিট ভিটামিন বি, সেটাও যেন এই রিকোয়ারমেন্টটাও যেন এখানে ফুলফিল হয়, অ্যাটলিস্ট ওটা যেন আমরা পাই। ঠিক আছে, তো দেখো এইখানে যে লিনিয়ার কনস্ট্রেন্ট গুলো হবে সেটা কি হবে দেখো। ফার্স্ট আমরা ভিটামিন এ এর জন্য একটা কনস্ট্রেন্ট বের করব, তারপর আমরা ভিটামিন বি এর জন্য আর একটা কনস্ট্রেন্ট বের করব। তো ভিটামিন এ এর জন্য আমরা কি কনস্ট্রেন্ট বের করছি দেখো, x কেজি আমরা F1 খাদ্য নিচ্ছি, তাতে 6 ইউনিট ভিটামিন এ আছে, তাই তো। আর y কেজি আমরা কি নিয়েছিলাম, F2 খাদ্য নিয়েছিলাম, তাতে 8 ইউনিট কি আছে দেখো, এখানে F2 খাদ্যে 8 ইউনিট ভিটামিন এ আছে। তাহলে টোটাল ভিটামিন এ, এই যে F1 আর F2 খাদ্য দুটো যখন মেশানো হচ্ছে, এইটা কি টোটাল F1 আর F2 দুটো খাদ্যকেই আমরা মিশিয়ে দিচ্ছি।
মেশানোর পরে টোটাল ভিটামিন এ কতটা পাচ্ছি 6x আর 8y পরিমাণ ভিটামিন এ পাচ্ছি, তাই কিনা বলো? এটা হচ্ছে 6x আর এটা হচ্ছে 8y পরিমাণ ভিটামিন এ পেলাম, ঠিক আছে? তো এই যে ভিটামিন এ সেটা মিনিমাম হতে হবে 100 ইউনিট, অথবা বেশি হলে কোনো অসুবিধা নেই। তাই ফার্স্ট যে কনস্ট্রেন্ট আমরা অথবা যে কন্ডিশন আমরা সেটা কিন্তু পেয়ে গেলাম। নেক্সট কন্ডিশন কি আছে দেখো, ভিটামিন বি এর জন্য দেখো F1 খাদ্যে 7 ইউনিট ভিটামিন বি আছে, তাহলে আমরা যদি x কেজি F1 ফুড কিনি তো তাহলে টোটাল ভিটামিন কতটা থাকবে 7x ইউনিট, আর F2 খাদ্যে টোটাল কত ইউনিট ভিটামিন বি থাকবে সেটা 12 ইন্টু ওয়াই ইউনিট। বুঝতে পারছো তো? এটা টোটাল F1 আর F2 খাদ্যে টোটাল ভিটামিন বি এর পরিমাণ, ঠিক আছে? ভিটামিন বি এর টোটাল পরিমাণ হচ্ছে 7x প্লাস 20y, এবং সেই মিশ্র খাদ্যে এই যে ভিটামিন বি এর মিনিমাম ভ্যালু হতে হবে 120 অথবা তার থেকে বেশি, ঠিক আছে? তো এটা হচ্ছে সেকেন্ড কনস্ট্রেন্ট। তো পেয়ে গেলাম আমরা, কনস্ট্যান্ট গুলোই তো দরকার ছিল। আর থার্ড কনস্ট্যান্ট তো জানো অলরেডি যে এক্স আর ওয়াই সেটা কি হয় গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। তো এইভাবেই আমরা উপরের যে ডায়েট প্রবলেমটা আছে তাকে রৈখিক প্রোগ্রাম বিধির একটা সমস্যা হিসাবে এক্সপ্রেস করলাম। বুঝতে কারো অসুবিধা হয়নি তো? দেখে নাও কি আছে এখানে, প্রতি কেজি F1 খাদ্য। বুঝতে পেরেছো? দেখো টোটাল কোশ্চেনটাকে আমরা এইভাবে এক্সপ্রেস করে দিলাম। চলো নেক্সট কি আছে দেখে নেওয়া যাক। লেখচিত্রের সাহায্যে আমরা কিন্তু এই যে লিনিয়ার প্রোগ্রামিং এর যে কোশ্চেনগুলো আছে লেখচিত্রের সাহায্যেও কিন্তু আমরা বের করতে পারি। আচ্ছা তোমরা কি জানো যে যখন কম্পিউটার ইনভেন্ট হয়নি তখন যেসব প্রোডাকশন ইউনিটগুলো ছিল তাতে আমরা কিন্তু এইভাবেই ওই যে সমস্যাগুলো হতো এইভাবেই সলভ করতাম। এখন কিন্তু আর এইভাবে সলভ করা হয় না। এখন কিভাবে সলভ করা হয়? সবকিছু কম্পিউটারের মাধ্যমে সলভ করা হয়, বুঝেছো? খুব দ্রুত হয় এবং এত খাটতেও হয় না। মানে বুঝতে পারছো আগেরকার দিনের প্রোডাকশন ইঞ্জিনিয়াররা কত খেটে তারপরে একটা মানে জিনিস বের করতে হতো তাদেরকে, যে হ্যাঁ আমি কত খরচা কমালে কতটা বেশি প্রফিট হবে, কি প্রোডাকশন বেড়ে যাবে, এই ধরনের যে কোশ্চেনগুলো হতো তাতে অনেক খেটে বের করতে হতো। ঠিক আছে, তো দেখে নাও আমাদের এইখানে লেখচিত্রের সাহায্যে আমরা এই প্রোগ্রাম বিধির সমস্যার সমাধান করব। ঠিক আছে, জেড হচ্ছে কি, যে কোনো একটা আমরা নিয়ে নিলাম যে জেড হচ্ছে 12x প্লাস 9y একটা অবজেক্টিভ ফাংশন। এর চরম মান অথবা অবম মান বের করব, অথবা আমি ধরে নিলাম চরম মানই বের করছি, মানে আমরা ম্যাক্সিমাইজ করছি জেড এর ভ্যালুটাকে। যখন বাধা গোষ্ঠী যে কন্ডিশনগুলো ওখানে আরোপ করা হচ্ছে সেটা কি, যে 4x প্লাস ওয়াই হচ্ছে লেস দেন আর ইকুয়াল টু 16 অ্যান্ড 2x প্লাস ওয়াই ইজ লেস দেন আর, এটা হচ্ছে সেকেন্ড কনস্ট্রেন্ট, এটা ফার্স্ট কনস্ট্রেন্ট অথবা বাধা এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন শর্ত, এটা সেকেন্ড শর্ত, আর এটা থার্ড শর্ত। এটা কমন শর্ত অ্যাকচুয়ালি, সবকিছুতে এটা থাকে, এটা থার্ড নাম্বার। তো এই যে কনস্ট্রেন্ট গুলো রয়েছে সেই কনস্ট্রেন্টের রেসপেক্টে আমাকে এই যে অবজেক্টিভ ফাংশন আছে তার ম্যাক্সিমাম ভ্যালু বের করব। কিভাবে বের করছি দেখে নাও। ফার্স্ট আমাদের কাজ হচ্ছে যে এই যে 4x প্লাস ওয়াই লেস দেন অর ইকুয়াল টু 16 আছে, এই যে রৈখিক অসমীকরণ আছে তাকে আমরা সমীকরণের আকারে প্রকাশ করলাম। সমীকরণের আকারে প্রকাশ করলে 4x প্লাস ওয়াই ইকুয়াল টু 16 হবে, তাই না? তো এর আমরা গ্রাফ ড্র করলাম। সেই গ্রাফটা কি, এই দেখো, এটা ওয়াই অ্যাক্সিস কে 0, ওয়াই অ্যাক্সিস কে কোন পয়েন্টে ইন্টারসেক্ট করেছে? ওয়াই অ্যাক্সিস কে ইন্টারসেক্ট করেছে 0,16 পয়েন্টে। এই যে 0,16, দেখো এইখানে x এর ভ্যালু 0 দিলে y এর ভ্যালু 16 হয়, এইভাবে বের করে নিলাম। আর x অ্যাক্সিস কে কোন পয়েন্টে ইন্টারসেক্ট করেছে? y এর ভ্যালু 0 পুট করে দেবে এই ইকুয়েশনে, তো x এর ভ্যালু 4 ইউনিট আসে, মানে 4,0 পয়েন্টে x অ্যাক্সিস কে y অ্যাক্সিস কে 0,16 পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। নেক্সট এটাকে জয়েন করে দাও, জয়েন করলে আমরা কি পেলাম? 4x প্লাস ওয়াই ইকুয়াল টু 16, এই স্ট্রেট লাইনের গ্রাফটা পেয়ে গেলাম, লেখচিত্রটা পেলাম।
এইটাকে আমরা কি বলছি, এই লেখচিত্রটাকে আমরা বলছি সীমানা বা বাউন্ডারি। আর এর ভেতরে যে রিজিয়নটা রয়েছে না, অঞ্চলটা রয়েছে, এই রিজিয়নটাকে আমরা কি বলছি, এই রিজিয়নটাকে আমরা বলছি অর্ধতল বা হাফ প্লেন। বুঝলে, এটাকে আমরা কি বলছি, অর্ধতল বা হাফ প্লেন। ক্লিয়ার? এই যে এটাকে বলছি আমরা হাফ প্লেন। নেক্সট দেখো, এই যে সীমানা মানে বাউন্ডারি, তো এখান দিয়ে যে বাউন্ডারি গুলো আছে সেই বাউন্ডারি সহ অর্ধতলকে আমরা কি বলি, বদ্ধ অর্ধতল বলি, হাফ প্লেন অথবা ক্লোজড হাফ প্লেন বলি, সীমানা সহ অর্ধতলকে। এই যে 1 নং যে সরলরেখাটা আছে, সেই সরলরেখাটা কি করছে, এইখানের এই প্লেনকে দুটো অর্ধতলে বিভক্ত করে দিচ্ছে, একটা লেফট হ্যান্ড সাইডে আছে, একটা রাইট হ্যান্ড সাইডে আছে। এর লেফট হ্যান্ড সাইডের দেখো, এই 4x + y = 16 এর লেফট হ্যান্ড সাইডের যে অর্ধতল আছে সেটা কিন্তু 4x + y <= 16, এই যে অসমীকরণটা আছে তার সমাধান সেট মানে সলিউশন সেট রিপ্রেজেন্ট করবে। এই যে স্ট্রেট লাইনটা আছে, এখানে কি আছে, মেইনলি 4x + y <= 16, এখানে x এর ভ্যালু 0 আর y এর ভ্যালু তুমি যদি 0 বসিয়ে দাও তো দেখো 4 × 0 + 0 <= 16, মানে 0 <= 16। দ্যাট মিনস এই 0,0 পয়েন্ট এই যে অসমীকরণটা আছে তাকে সিদ্ধ করছে, তাই তো, তাকে স্যাটিসফাই করছে। দ্যাট মিনস 0,0 অ্যাকচুয়ালি এই যে স্ট্রেট লাইনটা আছে তার লেফট হ্যান্ড সাইডে থাকবে। যদি 0,0 পয়েন্ট এই অসমীকরণটাকে সিদ্ধ না করতো তাহলে ওটা রাইট হ্যান্ড সাইডে থাকতো যে কোনো জায়গায়। ঠিক আছে, তো আমরা এখানে কি বলছি যে 4x + y <= 16, এই যে স্ট্রেট লাইনটা আছে তার লেফট হ্যান্ড সাইডের যে স্পেসটা রয়েছে, যে অর্ধতলটা আছে, সেটা কিন্তু এই যে অসমীকরণটা আছে তার একটা সমাধান সেট, মানে এর লেফট হ্যান্ড সাইডের যে কোনো পয়েন্ট কিন্তু ওই অসমীকরণটাকে সিদ্ধ করবে। ঠিক আছে, এই পয়েন্টগুলো কিন্তু এই অসমীকরণটাকে সিদ্ধ করছে, তার মানে এই পয়েন্টগুলোকে আমরা কি বলছি, ওর সলিউশন সেট বলছি। ক্লিয়ার? রাইট হ্যান্ড সাইডের কোনো পয়েন্ট কিন্তু এই সমীকরণকে সিদ্ধ করছে না, এই যে অসমীকরণটা আছে তাকে সিদ্ধ করছে না, এগুলোকে কিন্তু আমরা ওর সলিউশন সেট বলছি না। ক্লিয়ার? নেক্সট দেখো যে এই যে আরেকটা স্ট্রেট লাইন এখানে আছে, দেখো 2x + 2y = 10, তার যখন x + y = 5 হয়, তাই না, এটাকে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করে দেই, x + y = 5, এটা হচ্ছে সীমা। তো এক্ষেত্রেও <= 10, 0,0 পয়েন্ট দিয়ে স্যাটিসফাই করছে, মানে 0,0 পয়েন্ট লেফট হ্যান্ড সাইডে রয়েছে, তাই তো। আর এই যেটা শেডেড করা হয়েছে এটা কি, বদ্ধ অর্ধতল, ক্লোজড হাফ প্লেন। আর এটা তো দুটো প্লেনে ডিভাইড করেছে, লেফট হ্যান্ড সাইডের যে প্লেনটা আছে তাকে আমরা এই যে 2x + 2y <= 10 তার সমাধান সেট বলছি, লেফট হ্যান্ড সাইডের এই পয়েন্টগুলোকে। ঠিক আছে, তো এই পয়েন্টগুলোকে। ক্লিয়ার? আচ্ছা দেখো, x > 0 মানে কি, x > 0 মানে y অ্যাক্সিসের রাইট হ্যান্ড সাইডের পয়েন্টগুলো আমরা নিতে পারবো, y > 0 মানে y অ্যাক্সিসের উপরের পয়েন্টগুলো নিতে পারবো। তো এই যে টোটাল 3টে কন্ডিশন আছে, শর্তাবলী দিয়েছে, সেই শর্তাবলীর সাহায্যে আমরা কিন্তু দেখো এই ফিগারটা পাবো। দেখতে পেয়েছো? এইখানে দেখো এই যে ফিগারটা, এই লাইনটা কি, এই যে লাইনটা সেটা হচ্ছে তোমার ফার্স্ট যে কন্ডিশনটা দিয়েছিল 4x + y <= 16, সেই লাইনটা আছে। আর যেটা x + y = 5 এর লাইনটা আছে। ঠিক আছে, তো এইখানে একটা ফিজিবল রিজিয়ন এখানে তৈরি হয়েছে, অথবা আমরা বলতে পারি কার্যকর অঞ্চল, কার্যকর একটা অঞ্চল এখানে তৈরি হয়েছে, যাকে আমরা বলি কি, ফিজিবল রিজিয়ন। এই যে ফিজিবল রিজিয়নটা আছে সেটা আমরা পরে আরো ডিসকাস করব, এটাকে আমরা উত্তল বহুভুজও বলি। ঠিক আছে, পরে আমি ডিসকাস করে দিচ্ছি। তো এই যে কার্যকর অঞ্চলটা আমরা পেলাম, দেখো যে কার্যকর অঞ্চলের মধ্যে যে কোনো পয়েন্ট কিন্তু এই দুটো ইকুয়েশন কেন, এই তিনটে যে ইনইকুয়েশন আছে তিনটেকেই স্যাটিসফাই করে। বুঝতে পেরে যে এর ভেতরে যে কোনো পয়েন্ট তুমি নিয়ে নাও না কেন, সমস্ত পয়েন্ট ওই তিনটে
ওই সমস্ত পয়েন্ট কি করবে, ওই যে তিনটে কন্ডিশন ছিল, তিনটে কন্ডিশনকেই অ্যাট এ টাইম স্যাটিসফাই করছে। ঠিক আছে, তো যে পয়েন্টগুলো অথবা যে অঞ্চলের পয়েন্টগুলো ওই সমস্ত তিনটে কন্ডিশনকেই স্যাটিসফাই করছে সেই অঞ্চলটাকেই আমরা কি বলছি, এই যে রৈখিক যে প্রোগ্রাম বিধি আছে তাদের ফিজিবল রিজিয়ন বলছি। কি বলছি? ফিজিবল রিজিয়নের সলিউশন সেটও বলছি। ঠিক আছে তো, অথবা আমরা কার্যকর সমাধান বলছি। আর এই সি পয়েন্টটাকে আমরা কি বলছি? সি পয়েন্টটাকে কার্যকর সমাধান বলছি, অথবা কর্নার পয়েন্ট, মানে যেখানে ওর একটা সমাধান আমরা পাবো। ঠিক আছে তো, দেখে নাও ভালো করে। এই পয়েন্টগুলোকে আমরা কি বলছি? এই যে রিজিয়নের ভেতরে যে পয়েন্টগুলো আছে তাকে আমরা বলছি সমাধান সেট। দেখো, দুটো মিলিয়ে যে পয়েন্টগুলো আছে সেটা ওই তিনটে ইনইকুয়েশনকেই স্যাটিসফাই করছে, ওটাকেই আমরা কার্যকর অঞ্চল বা ফিজিবল রিজিয়ন বলছি। আর এইখানে যে একটা পয়েন্ট আছে দেখো বি পয়েন্ট, সেই বি পয়েন্টটা কিন্তু এই তিনটে কন্ডিশনকে একদমই স্যাটিসফাই করছে না, দুটো কন্ডিশনকে স্যাটিসফাই করছে, বাকি এই দুটোকে করছে না। তো সেই জন্য ওই বি পয়েন্টটাকে আমরা কি বলবো? ও কোথায় আছে? ওই ইনফিজিবল রিজিয়নে আছে, অথবা আমরা বলবো বি পয়েন্টটাকে ইনফিজিবল সলিউশন। সি পয়েন্টটা কি? সি পয়েন্টটাও কিন্তু বেসিক্যালি এই যে কন্ডিশন সবগুলোকেই স্যাটিসফাই করছে, ওই জন্য সি পয়েন্টটাকে আমরা কি বলছি? কার্যকর সমাধান বা ফিজিবল সলিউশন বলছি। রিজিয়নটাকে ফিজিবল রিজিয়ন বলছি বা কার্যকর অঞ্চল বলছি, পয়েন্টগুলোকে কি বলছি? ফিজিবল পয়েন্ট অথবা কার্যকর সমাধান। বি পয়েন্টটা এই এরিয়ার বাইরে আছে, সবগুলোকে একসঙ্গে স্যাটিসফাই করে না জন্য আমরা অকার্যকর সমাধান বলবো। ঠিক আছে তো, দেখো এখানে অনেক কিছু কিন্তু আমরা পেয়ে গেলাম। অর্ধতল, ঠিক আছে, বদ্ধ অর্ধতল, ফির সীমানা বা বাউন্ডারি, ফিজিবল রিজিয়ন, ঠিক আছে, ফিজিবল সলিউশন, ইনফিজিবল সলিউশন কি কি জিনিস সেটাও আমরা এখান থেকে পেয়ে গেলাম। আর এখানে দেখো ও এ সি বি, এই যে পয়েন্টটা, এইগুলোকে এই যে চারটে পয়েন্ট আছে না এখানে, ও এ সি আর বি, এই চারটে পয়েন্টকে আমরা বলি কর্নার পয়েন্ট। ওখানেই অ্যাকচুয়ালি যে জেড অবজেক্টিভ ভ্যারিয়েবলটা আছে তার ম্যাক্সিমাম অথবা মিনিমাম ভ্যালু হতে পারে। নেক্সট দেখো, কার্যকর সমাধান ও কার্যকর অঞ্চল। কার্যকর সমাধান মানে আমি বলেছিলাম ফিজিবল সলিউশন অ্যান্ড ফিজিবল রিজিয়ন। এক্স কমা ওয়াই একটা যে কোনো পয়েন্ট, যেখানে এক্স আর ওয়াই কি হতে হবে? গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0, এই কন্ডিশনটা স্যাটিসফাই করতেই হবে। তো এক্স ওয়াই এই পয়েন্টটাকে আমরা রৈখিক প্রোগ্রাম বিধি সমস্যার একটি কার্যকর সমাধান বলবো যদি এক্স ওয়াই যে পয়েন্ট আছে ওই এক্স ওয়াই পয়েন্টটা কি হচ্ছে? বাধা গোষ্ঠীর সকল সমীকরণকে একসঙ্গে সিদ্ধ করবে। যেটা বললাম, ওই যে 1 2 3 যে লিনিয়ার ইনইকুয়েশন গুলো আছে প্রত্যেকটাকে যদি সমাধান করে, মানে কি বলে, স্যাটিসফাই করে, তো তাহলে আমরা সিদ্ধ করে যদি, তাহলে আমরা বলবো এক্স আর ওয়াই এই পয়েন্টটাকে কি বলবো? ফিজিবল সলিউশন। ক্লিয়ার? নেক্সট কি আছে দেখো, কার্যকর সমাধানগুলির সেটকে কার্যকর অঞ্চল বলে। তো এইরকম তো আসলে অনেক পয়েন্ট পাওয়া যাবে। এর আগের কোশ্চেনটাই দেখো, এইখানে দেখো ও এ সি বি একটা কি চতুর্ভুজ, তো এই চতুর্ভুজের ভেতরে ইনফাইনাইটলি মেনি পয়েন্টস আছে যেটা ওই তিনটে লিনিয়ার ইনইকুয়েশনকে অ্যাট এ টাইম স্যাটিসফাই করবে। ক্লিয়ার? তো তাহলে আমরা ওই সমস্ত পয়েন্টগুলোকে নিয়ে যে সেট পাবো সেটাকে আমরা কি বলবো? একটা রিজিয়ন বলবো। সেই রিজিয়নটাকে বলা হয় কার্যকর রিজিয়ন বা কার্যকর অঞ্চল, অথবা ইংলিশে কি বলা হয়? ফিজিবল রিজিয়ন। ঠিক আছে? প্রান্তিক সমাধান বা অপটিমাল সলিউশন কাকে বলে? যদি কার্যকর অঞ্চলের কোনো বিন্দুতে একটি রৈখিক প্রোগ্রাম বিধি সমস্যার বিষয়াত্মক অপেক্ষকের মান সর্বোচ্চ বা সর্বনিম্ন হয়। কি বললাম? যে কোনো কার্যকর অঞ্চল মানে ফিজিবল রিজিয়নের ভেতরে অথবা ওর সীমানাতেও কোনো পয়েন্টে যদি জেড
যে অবজেক্টিভ ফাংশন ছিল তার ভ্যালু ম্যাক্সিমাম অথবা মিনিমাম হয়, তো সেই যে সমাধান যে পয়েন্টে হয় সেই পয়েন্টটাকে আমরা বলি কি কর্নার পয়েন্ট অথবা প্রান্তিক বিন্দু। ঠিক আছে, তখন ওই প্রান্তিক বিন্দুতে যে সমাধান হয় সেটাকে আমরা বলি প্রান্তিক সমাধান বা অপটিমাল সলিউশন। ক্লিয়ার? নেক্সট দেখো উত্তল সেট বা কনভেক্স সেট আমরা কাকে বলি? একটি অঞ্চল বা একটি সেটকে, মানে কোনো একটা রিজিয়ন অথবা কোনো একটা সেটকে আমরা উত্তল সেট বলবো কখন? সেটটা হচ্ছে কি এস, তাকে আমরা উত্তল সেট কখন বলবো? যদি এস এর যে কোনো দুটি বিন্দুর সংযোজক রেখাংশটি সবসময় ওই সেটের মধ্যেই থাকে, সম্পূর্ণরূপে ওই সেটে থাকে। দেখো এটা যদি না বুঝতে পারো আমি ফিগার দিয়ে এইখানে ড্র করেছি, বুঝে যাবে। দেখো এইটাকে আমরা একটা উত্তল সেট বলছি। কেন? কারণ এই যে রিজিয়নের ভিতরে আমরা দুটো পয়েন্ট নিয়েছি পি আর কিউ, এই পি আর কিউ দুটো পয়েন্ট যদি আমরা জয়েন করি, তো তাহলে এই পি আর কিউ যে লাইনটার উপরে প্রত্যেকটা পয়েন্ট এই রিজিয়নের মধ্যেই আছে কিনা, এই রিজিয়নেই পড়বে। তো সেই জন্য আমরা এটাকে বলছি কি উত্তল সেট। ঠিক আছে তো? তো এইখানে দেখো, অথবা কনভেক্স সেট বলা হয়। এখানে দেখো কনভেক্স পলিগন এখানে পাচ্ছি, তার কারণ হচ্ছে এইখানে যে কনভেক্স পলিগন, আমরা যে একটা চতুর্ভুজ পেলাম, ওই চতুর্ভুজের ভেতরে দুটো পয়েন্ট নিলাম আমরা, একটা পি আর একটা কিউ। এই যে দুটো পি আর কিউ পয়েন্ট নিলাম আমরা, সেই পি কিউ পয়েন্টটাকে যদি জয়েন করি, তাহলে পি কিউ লাইন সেগমেন্টের উপরে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু এই রিজিয়নের মধ্যেই আছে, রিজিয়নের বাইরে থোড়ি গেছে, যায়নি না। তো সেই কারণে আমরা কি বলবো, এই যে চতুর্ভুজটাকে আমরা কনভেক্স পলিগন বলবো, অথবা এই সেট যদি বলি এই অঞ্চলটাকে কি বলবো, উত্তল সেট বলবো। ক্লিয়ার? অথবা আমরা বাংলায় বলবো কি উত্তল বহুভুজ, যেখানে ও এ সিবিটা হচ্ছে কি একটা চতুর্ভুজ। সেই চতুর্ভুজের উপরে দুটো পয়েন্ট নেওয়া হয়েছিল, সেই পয়েন্টের উপরে প্রত্যেকটা পয়েন্ট কি হচ্ছে ওই রিজিয়নের মধ্যেই আছে। এটা কি একটা ফিজিবল রিজিয়নও ছিল। ওয়ে সিবি হচ্ছে কার্যকর অঞ্চল চতুর্ভুজ। ঠিক আছে, নেক্সট দেখো, যে কোনো রৈখিক প্রোগ্রাম বিধি সমস্যায় সকল কার্যকর সমাধানগুলি একটি উত্তল সেট গঠন করে। এই ধরনের উত্তল সেটকে বলা হয় উত্তল বহুভুজ। কি বলছে এইখানে যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো নিয়ে কি হয়, এই পয়েন্টগুলো প্রত্যেকটাই কিন্তু ওই রৈখিক লিনিয়ার প্রোগ্রামিং এর যে জেড ইকুয়াল টু যে একটা অবজেক্টিভ ফাংশন থাকে তাকে কিন্তু স্যাটিসফাই করে এই ফিজিবল রিজিয়নের প্রত্যেকটা পয়েন্ট। তাহলে ওই প্রত্যেকটা পয়েন্ট মিলিয়ে যে সেট হয় সেটাই হচ্ছে উত্তল বহুভুজ বলা হয়। সেই সেটটাকে কি বলা হয়, কনভেক্স পলিগন বলা হয়। প্রান্তিক বিন্দু তো অলরেডি আমি বলেছি যে প্রান্তিক বিন্দু কোনটা, এই যে এইখানে ও এ সি বি এগুলো প্রত্যেকটাই কিন্তু প্রান্তিক বিন্দু। মানে এই সি পয়েন্টটাকে আমরা কখন প্রান্তিক বিন্দু বলবো, যদি সি পয়েন্টটা বাদ দিয়ে আমরা ওই উত্তল বহুভুজের ভেতরে দুটো পয়েন্ট নিয়ে প্রত্যেকটা ওই লাইনের প্রত্যেকটা পয়েন্ট যদি ওর মধ্যে থাকে, বাট সি এই পিকিউ যে লাইনটা আছে পিকিউ লাইনের উপরে প্রত্যেকটা পয়েন্ট ওই উত্তল বহুভুজের ভেতরে থাকছে, বাট সি পয়েন্টটা ওই পিকিউ এর মধ্যে যদি না আসে, তো তাহলে আমরা সি পয়েন্টটাকে কর্নার পয়েন্ট বলবো। ঠিক আছে, সি পয়েন্টটা কি পিকিউ যে লাইনটা আছে তার ভিতরে আছে, কোথাও নেই, তো ওই জন্য ওটা কি একটা কর্নার পয়েন্ট। ঠিক আছে তো? যেমন এখানে ও এ সিবি কি এই কর্নার পয়েন্ট। এই কর্নার পয়েন্ট গুলো ভেরি ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে ওখানেই কিন্তু এই যে জেড যে অবজেক্টিভ ফাংশন আছে তার ম্যাক্সিমাম অথবা মিনিমাম ভ্যালু ওখানেই হয়। ঠিক আছে, চলো নেক্সট দেখা যাক কি আছে। এখানে একটা উপপাদ্য আমরা ডিসকাস করছি, রৈখিক সমাধান প্রোগ্রাম বিধি সমস্যার সমাধানের জন্য গুরুত্বপূর্ণ উপপাদ্য। কোন রৈখিক প্রোগ্রাম বিধির কার্যকর অঞ্চল বা উত্তল বহুভুজ কার্যকর অঞ্চলকে আমরা এস সেট ধরে নিচ্ছি। এইখানে দেখো এস সেট ধরে নিচ্ছি, অ্যান্ড জেড ইকুয়াল টু যদি এ এক্স প্লাস বি ওয়াই হয়, যেটাকে আমরা কি
অবজেক্টিভ ফাংশন বলছি, যেখানে এ ও বি হচ্ছে বাস্তব ধ্রুবক। তো এই যে বিষয়াত্মক যে অপেক্ষক আছে যা এস কার্যকর অঞ্চলে সংজ্ঞাত, ঠিক আছে, যে মানে আমি যদি ঠিকঠাক ভাবে তোমাদেরকে বলি তাহলে কি, যে জেড হচ্ছে কি এক্স প্লাস বিআই, অলরেডি তোমরা জানো এটা কি হয়, অবজেক্টিভ ফাংশন যার ভ্যালু আমরা ম্যাক্সিমাম অথবা মিনিমাম করি। তো কি হয়, এই যে এস সেট আছে, মানে উত্তল বহুভুজের যে সেট আছে, সেই সেটের প্রত্যেকটা পয়েন্ট দিয়ে কিন্তু এই অবজেক্টিভ ফাংশনটা স্যাটিসফাই করে, ঠিক আছে। তো অবজেক্টিভ ফাংশনটা স্যাটিসফাই করলে এবং জেড এর যদি চরম অথবা অবম মান আমরা বের করতে পারি ওর কর্নার পয়েন্টগুলোকে, তো তখনই আমরা এইখানে যে লিনিয়ার প্রোগ্রামিং এর যে কোশ্চেনগুলো সেগুলো আমরা বের করতে পারবো, ঠিক আছে। তো লিনিয়ার প্রোগ্রামিং এর যে জেড এর ভ্যালু ম্যাক্সিমাম অথবা মিনিমাম করার কিছু কিছু পদ্ধতি আছে, দেখো সেই পদ্ধতিগুলো কি, যেখানে আমরা লেখচিত্ররও ইউজ করব। যে প্রথমে আমরা কি করব, লেখচিত্রের সাহায্যে কার্যকর অঞ্চল ফিজিবল রিজিয়নের অঙ্কন করে প্রান্তিক বিন্দু সমূহ বের করব। যেমন আমরা এর আগের প্রবলেমটাই করেছিলাম, যে দুটো স্ট্রেট লাইন করলাম, এক্স অ্যাক্সিসের উপরের এরিয়া, ওয়াই অ্যাক্সিসের উপরের এরিয়া করার পরে একটা ফিজিবল রিজিয়ন পেয়েছিলাম, যেটাকে আমরা উত্তল বহুভুজ বারবার বলেছি, মনে আছে তো। তো সেই উত্তল বহুভুজে আমাদের ড্র করতে হবে। নেক্সট কি বলছে, যে প্রতিটি প্রান্তিক বিন্দুতে যে জেড অবজেক্টিভ ভ্যারিয়েবলটা আছে তার ভ্যালু বের করতে হবে, ঠিক আছে। তার ভ্যালু বের করলে এবার যে পয়েন্টে অবজেক্টিভ ভ্যারিয়েবলের মিনিমাম অথবা ম্যাক্সিমাম ভ্যালু পাওয়া যায় সেই পয়েন্টগুলোকে চিহ্নিত করতে হবে, ব্যাস হয়ে গেল। এই তিনটে প্রসেস আছে। ফার্স্ট প্রসেস কি, আমাদের ফিগার ড্র করতে হবে, ফিগার মানে লেখচিত্র ড্র করতে হবে, সেখান থেকে একটা ফিজিবল রিজিয়ন বের করতে হবে, কর্নার পয়েন্ট বের করতে হবে, সেই কর্নার পয়েন্টে আমরা কি করব, ওই অবজেক্টিভ ফাংশন যেটা আছে তার ম্যাক্সিমাম অথবা মিনিমাম ভ্যালুটা খুঁজে বের করব, ঠিক আছে। তাহলে দেখো কতগুলো কোশ্চেন আমরা এখানে সলভ করব, তো তাহলে কিন্তু আমাদের এই কনসেপ্টটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো রৈখিক প্রোগ্রাম বিধির সমস্যাটি হলো কি, ওই যেটা আমরা নিয়েছিলাম 12x + 9y এর চরম মান নির্ণয় করতে হবে, এটাকে ম্যাক্সিমাইজ করতে হবে, যেখানে যে বাধা গোষ্ঠী লিনিয়ার অসমীকরণগুলো কি দিয়েছে, 4x + y <= 16, 2x + 2y <= 10 and x আর y <= 0। আমরা সময় নষ্ট না করে কি করি, এর গ্রাফগুলো ড্র করে দিই, দেখবো আমরা সমস্ত কিছু পেয়ে যাবো। দেখো এটা x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস। তো এটাই কিন্তু অতটা স্কেলের দরকার হয় না, এমনিই আমরা বের করতে পারি, ঠিক আছে। এইটা হচ্ছে আমরা কোনটা ড্র করলাম বলো তো, এই যেটা 4x + y <= 16, দ্যাট মিনস ও x অ্যাক্সিস কে 4,0 পয়েন্টে ইন্টারসেক্ট করছে, তাই না, এটা 4,0 পয়েন্ট, অ্যান্ড y অ্যাক্সিস কে বি পয়েন্টে যদি ইন্টারসেক্ট করে, সেই বি পয়েন্টটা হবে 0,16। অলরেডি আমরা দেখে নিয়েছি যে x এর ভ্যালু 0 করলে y এর ভ্যালু 16 হবে, মানে আমরা এখান থেকে বেসিক্যালি কি করছি, 4x + y = 16 লিখছি এখানে, ঠিক আছে। আর এখানে আমরা x + y = 5 লিখে এর গ্রাফ ড্র করব। নেক্সট গ্রাফ কি হবে, দেখো আমরা নেক্সট গ্রাফ দেখো ড্র করছি, এটা যদি 4 ইউনিট হয় আর এটাকে আমরা 5 ধরে নিচ্ছি, তো এরকম ভাবে আমরা ড্র করছি, ঠিক আছে। এই যে লাইনটা, এই লাইনটা হচ্ছে কি বলতো, এইটা হচ্ছে ওই যেটা x + y = 5 এই স্ট্রেট লাইন, আর যেটা হোয়াইট কালার দিয়ে ড্র করেছি সেটা কি 4x + y = 16। তো যেখানে ইন্টারসেক্ট করেছে এই দুটো লাইন, সেই পয়েন্টটা আমরা বের করব, সেই পয়েন্টটাকে আমরা কাজ করি, এটাকে C পয়েন্ট ধরে নিই, ঠিক আছে। আর যে রিজিয়নটা আছে, আমরা যে ফিজিবল রিজিয়নটা পেলাম সেটাও আমরা বের করতে পারবো এখান থেকে। দেখো এটা তো 4x + y <= 16, ওখানে যদি 0,0 পয়েন্ট তুমি বসিয়ে দাও, তো দেখো 0,0 পয়েন্ট দিয়ে ওটা স্যাটিসফাই করছে, তার মানে এই যে 0,0 পয়েন্টটা সেটা ওই ফিজিবল রিজিয়নের মধ্যেই পড়বে, মানে লেফট হ্যান্ড সাইডে যাবে।
প্লাস এইখানেও দেখো 0 0 পয়েন্ট দিয়ে স্যাটিসফাই করছে ওটা, তার মানে 0 0 পয়েন্ট এই যে ইয়েলো লাইন আছে তার লেফট হ্যান্ড সাইডেই থাকবে। তো আমরা যে ফিজিবল রিজিয়নটা পেলাম, প্লাস এই যে উপরের এক্স অ্যাক্সিসের উপরের রিজিয়নে ওয়াই এর ভ্যালু কি হয়, গ্রেটার দ্যান 0, আবার ওয়াই অ্যাক্সিসের রাইট হ্যান্ড সাইডে এক্স এর ভ্যালু গ্রেটার দ্যান 0 হয়। তার মানে এখানে তিনটে যে কনস্ট্যান্ট দেওয়া আছে, তিনটে কনস্ট্যান্ট কিন্তু আমরা এখান থেকে একসঙ্গে পেয়ে গেলাম। তাহলে যে ফিজিবল রিজিয়নটা সেটা আমি দেখো শেডেড করে মার্ক করে দিচ্ছি। এখানে কি পেলাম আমরা, একটা উত্তল বহুভুজ বা কনভেক্স পলিগন পেলাম, ঠিক আছে, OACB। তো এই যে OACB এর যে কর্নার পয়েন্ট আমরা সেটা বের করে নেব। কর্নার পয়েন্ট কি আছে বা প্রান্তিক বিন্দু আছে OA, C and B। এবার যদি আমাকে C পয়েন্ট বের করতে হয় তাহলে আমাকে সলভ করতে হবে এখান থেকে 4x প্লাস এখান থেকে y এর ভ্যালু কি আছে 5 - x, দ্যাট ইজ ইকুয়াল টু 16। তো এখানে 3x ইকুয়াল টু 11, x এর ভ্যালু কি 11/3। x এর ভ্যালু যদি 11/3 হয় তাহলে y এর ভ্যালু 5 - 11/3, 15 - 11, 4/3। তো C পয়েন্ট দেখো আমি এখান থেকে পেয়ে গেলাম 11/3, 4/3, সেটা হচ্ছে C পয়েন্ট। তো দেখো এইখানে যে কর্নার পয়েন্টগুলো আছে প্রত্যেকটাই কিন্তু আমি পেয়ে গেলাম OACB। আচ্ছা এক কাজ করি, এইটাকে আমি অন্য পয়েন্ট দিয়ে দিই। এটা তো আর কর্নার পয়েন্ট হবে না, এটা নর্মাল একটা পয়েন্ট হবে 0,16। আমি এটাকে D পয়েন্ট ধরে নিলাম, আর এটা OAC, এটাকে B, এইটার যে কোঅর্ডিনেট হবে এটা 0,5 হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো চারটেই কর্নার পয়েন্ট পেয়ে গেলাম, আর যেটা O পয়েন্ট সেটা তো 0 0। তো এইভাবে আমরা একটা ফিজিবল রিজিয়ন এখানে পেয়ে গেলাম, তাই না। এটাকে আমরা কি বলছি, কার্যকর অঞ্চল। কার্যকর অঞ্চল পেয়ে গেলাম। সেই কার্যকর অঞ্চলের আমরা প্রান্তিক বিন্দুও পেয়েছি। প্রান্তিক বিন্দু কতগুলো আছে দেখো, প্রান্তিক বিন্দু হচ্ছে O পয়েন্ট, A পয়েন্ট, C পয়েন্ট আর B পয়েন্ট, প্রত্যেকটাই কিন্তু প্রান্তিক বিন্দু। তো আমি কি বলেছিলাম, যে অবজেক্টিভ ভ্যারিয়েবলটা রয়েছে সেটা প্রান্তিক বিন্দুতেই একমাত্র ম্যাক্সিমাম অথবা মিনিমাম হয়। তো এবার আমরা কাজ করি, এখানে পয়েন্ট তো বেরিয়ে গেছে, তো আমরা এখান থেকে এইখানে প্রান্তিক বিন্দুগুলোর একটা লিস্ট বের করি। এখানে প্রান্তিক বিন্দু লিখি, আর এখানে কি করি, ওই z ইকুয়াল টু কি আছে ওখানে 12x + 9y আছে, সেইটার ভ্যালু আমরা এখান থেকে বের করি, যার ভ্যালুকে আমাকে ম্যাক্সিমাইজ অথবা মিনিমাইজ করতে হবে। তো দেখে নাও আমরা এখান থেকে বের করে নিচ্ছি। এটা প্রান্তিক বিন্দু, এটা হচ্ছে অবজেক্টিভ ফাংশন। তো নাম্বার 1-এ কি আছে দেখো, নাম্বার 1-এ রয়েছে আমাদের এ দিয়ে আমরা চেক করি 4,0, তাই না। পয়েন্টটা হচ্ছে কি, প্রান্তিক বিন্দুটা হচ্ছে 4,0, যেটা A পয়েন্ট। তো A পয়েন্ট যখন হবে তো সেই A প্রান্তিক মানে কর্নার পয়েন্টে জেড অবজেক্টিভ ফাংশনের যে ভ্যালু সেটা কি হবে দেখো, এইখানে z ইকুয়াল টু হবে 12 × 4 প্লাস 9 × 0, দ্যাট ইজ ইকুয়াল টু 48। নেক্সট নাম্বার 2 আমরা পয়েন্ট নিলাম C পয়েন্ট, দ্যাট ইজ 11/3, 4/3, 11/3, 4/3। তো এখানে z এর যে ভ্যালু হবে সেটা কি হবে দেখো, z ইকুয়াল টু 12 × 11/3 প্লাস 9 × 4/3। তো সব মিলিয়ে এটা দেখো, এখানে 3, এটা 4, তাহলে 44 প্লাস 12 কি হবে, 44 প্লাস 12, দ্যাট ইজ 56। তো জেড অবজেক্টিভ ফাংশনের ভ্যালু হয়ে গেল 56। নেক্সট আর একটা কর্নার পয়েন্ট কি আছে দেখো, এখানে বি পয়েন্টটাকে আমরা কর্নার পয়েন্ট ধরেছিলাম। বি পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে কি 0,5। তো যখন 0,5 তখন অবজেক্টিভ ফাংশনের ভ্যালু কি হবে, অবজেক্টিভ ফাংশনের ভ্যালু এইখানে
12 ইন্টু 0 প্লাস 9 ইন্টু 5, তো এর ভ্যালু হবে 45। নেক্সট ফোর্থ যেটা রয়েছে সেটা হচ্ছে অরিজিন, যেটা অরিজিন মানে 0 0 পয়েন্ট, তাই না? এটাও কর্নার পয়েন্ট ছিল, তো কর্নার পয়েন্টে জেড এর ভ্যালু কি হবে 12 ইন্টু 0 প্লাস 9 ইন্টু 0 করে দ্যাট ইজ ইকুয়াল টু 0। তো আমাদের কি বলেছিল এইখানে ফিজিবল রিজিয়ন বের করে কর্নার পয়েন্ট বের করে ওই জেড যে অবজেক্টিভ ফাংশন আছে তাকে ম্যাক্সিমাইজ করতে বলেছিল অথবা তার চরম মান বের করতে বলেছিল, তাই না? তো চরম মান কোন পয়েন্টে পাচ্ছি আমরা? এই সি পয়েন্টটাতে আমরা ওই যে অবজেক্টিভ ভ্যারিয়েবলটা ছিল তার ম্যাক্সিমাম ভ্যালু পাচ্ছি, তাই না? জেড ম্যাক্সিমাইজ হচ্ছে কোন পয়েন্টে? ম্যাক্সিমাইজ হচ্ছে সি পয়েন্টে, এটাকেই আমরা প্রান্তিক বিন্দু বলছি। ঠিক আছে, তো কোশ্চেনটা বুঝতে পেরেছো? এই সি পয়েন্টটাকেই আমরা ওই জেড যে অবজেক্টিভ ফাংশন আছে তার ভ্যালু ম্যাক্সিমাম হচ্ছে। সিদ্ধান্ত গ্রহণকারী চলের ভ্যালু যখন 11/3 আর 4/3 হচ্ছে তখনই একমাত্র জেড এর ভ্যালু ম্যাক্সিমাম হচ্ছে। ঠিক আছে, চলো নেক্সট দেখা যাক কি আছে। জেড ইকুয়াল টু 3x প্লাস ওয়াই এর অবম মান নির্ণয় করো যখন বাধা গোষ্ঠী হয় দিস। তো এটাকেও আমরা দেখো সিমিলার ওয়েতে বের করব। জেড হচ্ছে কি অবজেক্টিভ ফাংশন, মানে এর ভ্যালুই আমাকে মিনিমাম করতে হবে, তাই না? তো দেখা যাক, আর যে কনস্ট্রেন্ট গুলো দিয়েছে সেটা কি 2x প্লাস 3y ইকুয়াল টু 6। এখান থেকে আমরা ইকুয়েশন পেলাম 2x প্লাস 3y ইকুয়াল টু 6 লিখে দিলাম, তাহলে x/3 প্লাস y/2 দ্যাট ইজ ইকুয়াল টু 1। ফির এটা তো আমাদের অলরেডি জানাই আছে, ঠিক আছে? আর এটা তো কমন কন্ডিশন, তাই না? এক্স অ্যাক্সিসের উপরের আর ওয়াই অ্যাক্সিসের রাইট হ্যান্ড সাইডের এরিয়া নেব। তো দেখা যাক আমরা কোশ্চেনটা সলভ করি। এক কাজ করো, এখানে আমরা গ্রাফ ড্র করছি, দেখে নাও। x/3 মানে এটা এক্স অ্যাক্সিসকে 3 পয়েন্টে ইন্টারসেক্ট করছে, 1 2 এখানে 3, 0 পয়েন্টে ইন্টারসেক্ট করছে, আর ওয়াই অ্যাক্সিসকে 2 পয়েন্টে 1 2। তো ফার্স্ট আমরা ড্র করছি এটা, এই যে এটা ড্র করে দিলাম। নেক্সট কি আছে? x প্লাস ওয়াই ইকুয়াল টু 1। এক কাজ করি, এটাকে একটু বেশি বড় করে লিখি তো আমাদের সুবিধা হবে। আমরা কাজ করি, যেহেতু এটা x প্লাস ওয়াই ইকুয়াল টু 1 খুব কম ইউনিট আছে, আমরা এক কাজ করি এইটাকেই একটু বড় করে লিখছি, বড় করে এক্সপ্রেস করছি। ঠিক আছে, হ্যাঁ এবার ঠিক আছে। চলো, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, আর এটা কি 2x প্লাস 3y ইকুয়াল টু 6। ঠিক আছে, এটা হচ্ছে সীমা রেখা। নেক্সট আমরা x প্লাস ওয়াই ইকুয়াল টু 1 এটা ড্র করব। তো এখান থেকে 1 ইউনিট আর এখান থেকেও 1 ইউনিট, বাস এটা ড্র করলাম। এটা হচ্ছে কি x প্লাস ওয়াই ইকুয়াল টু 1। তো নেক্সট এবার কি বলছে দেখো, x প্লাস ওয়াই ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 1, মানে 0 0 পয়েন্ট তো স্যাটিসফাই করছে না, মানে 0 পয়েন্টের তাহলে উপরের দিকে হবে, তাই না? এর যে সলিউশন সেট, এই যে x প্লাস ওয়াই ইকুয়াল টু 1, এই অসমীকরণটার যে সলিউশন সেট সেটা কিন্তু এর ভেতরে থাকবে, মানে অরিজিনের অপোজিট সাইডে থাকবে। ঠিক আছে, এই পয়েন্টগুলোতে হবে। বোঝা গেল ব্যাপারটা? এখানে হবে। নেক্সট এবার দেখো 2x প্লাস 3y ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 6। দেখো 0 0 পয়েন্ট দিলে এটা স্যাটিসফাই করে যাচ্ছে, তার মানে অরিজিনের ডাইরেকশনেই কিন্তু এর ফিজিবল মানে যে রিজিয়নটা সলিউশন সেটটা অরিজিনের দিকে হবে। তো আলটিমেটলি দেখো আমরা এইখানে এই দুটোর যে কম্বাইন করে আমরা এই ফিজিবল রিজিয়নটা এখানে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এই ট্রাপিজিয়ামটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি।
বুঝতে পারছো তো? এই যে পয়েন্টটা আমি 1,0, এই পয়েন্টটা কি, এটা যদি বি ধরি তাহলে এটা 3,0, তাই না? এটা যদি সি ধরি তাহলে সি পয়েন্টটা হবে কি 0,2, অ্যান্ড ডি পয়েন্ট যেটা সেটা কি হবে 0,1। দেখো সব কর্নার পয়েন্টগুলো খুব সহজে আমরা কিন্তু পেয়ে গেলাম, তাই না? এখানে এটা ওয়াই অ্যাক্সিস। নেক্সট হচ্ছে এক্স অ্যাক্সিসের উপরের এরিয়া এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 মানে ওয়াই অ্যাক্সিসের রাইট হ্যান্ড সাইডের এরিয়া, ওয়াই গ্রেটার দেন 0 মানে এক্স অ্যাক্সিসের উপরের এরিয়া। তো সব মিলিয়ে আমাদের যে ফিজিবল রিজিয়ন সেটা কিন্তু এটাই হবে, তাই না? অন্য কিছু হতেই পারে না। ফিজিবল রিজিয়নটাকে আমি এই কালার দিয়ে মার্ক করে দিচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? এবার দেখো এই যে রিজিয়নটা শেডেড করা হলো, এই রিজিয়নের ভেতরে প্রত্যেকটা পয়েন্ট এই তিনটে কন্ডিশনকেই অ্যাট এ টাইম স্যাটিসফাই করে। ক্লিয়ার? তার মানে এটাই হচ্ছে ওর সলিউশন সেট। ওই তিনটে অসমীকরণের সলিউশন সেটই কিন্তু এর মধ্যেই থাকবে, এই ফিজিবল অথবা কার্যকর অঞ্চলের মধ্যেই থাকবে। সলিউশন সেটটা কি, এখানে দেখো একটা উত্তল বহুভুজ, তাই না? এখানে যেমন চতুর্ভুজ, আবার আরো যদি বেশি কন্ডিশন দেওয়া থাকে, মানে এই কনস্ট্যান্ট যদি আরো বেশি হয়, তাহলে কিন্তু আমরা এখানে একটা বহুভুজই পাবো, তখন আমরা তাকে বলবো উত্তল বহুভুজ। এখানে যেমন চতুর্ভুজই আছে, ঠিক আছে? আরো যদি বড় ধরনের কোশ্চেন হয় তখন দেখবে ওখানে বহুভুজ টাইপের পেয়ে গেছি। ক্লিয়ার? তো দেখো আমাদের জেড এর, আমাদের টার্গেট হচ্ছে জেড যে অবজেক্টিভ ফাংশনটা আছে তার ভ্যালু মিনিমাম করা, মানে এক্স আর ওয়াই এর কোন ভ্যালুর জন্য জেড মিনিমাম হবে সেটা আমরা বের করব। তাহলে আমরা এখানে এক কাজ করি, আবার একটা টেবিল তৈরি করি, এখানে রাখছি প্রান্তিক বিন্দু সমূহ রাখি, আর রাইট হ্যান্ড সাইডে আমরা জেড যে অবজেক্টিভ ভ্যারিয়েবল অবজেক্টিভ ফাংশনটা আছে 3x + y সেটাকে রাখি। এইবার আমরা এক এক করে যে কর্নার পয়েন্টগুলো আছে প্রান্তিক বিন্দুতে আমরা জেড যে অবজেক্টিভ ফাংশনটা আছে তার ভ্যালু আমরা বের করে দিই। যেমন দেখো এখানে এটা একটা কি কর্নার পয়েন্ট, তো এ পয়েন্ট হচ্ছে কি আছে এখানে 1,0। যদি এ পয়েন্ট 1,0 হয় মানে এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু 0, তাহলে জেড যে ভ্যারিয়েবলটা আছে তার ভ্যালু কি হবে 3 × 1 + 0 দ্যাট ইজ ইকুয়াল টু 3। নেক্সট নাম্বার 2 বি পয়েন্ট, যেটা বি পয়েন্ট হচ্ছে 3,0, 3,0 তে জেড যে ভ্যারিয়েবলটা তার ভ্যালু কি হবে 3 × 3 + 0 দ্যাট ইজ ইকুয়াল টু 9। নেক্সট নাম্বার 3 সি পয়েন্ট, দেখো সি পয়েন্ট হচ্ছে 0,2, তো দ্যাট ইজ ইকুয়াল টু জেড এর ভ্যালু কি হবে 3 × 0 + 2 দ্যাট ইজ ইকুয়াল টু 2। নেক্সট নাম্বার 4 এ ডি পয়েন্ট যেটা 0,1 পয়েন্ট, তাতে জেড এর ভ্যালু কি আছে বলো 3 × 0 + 1 দ্যাট ইজ ইকুয়াল টু 1। তো আমরা এখান থেকে কিন্তু জেড এর মিনিমাম ভ্যালু কোন পয়েন্টে আসছে সেটা কিন্তু ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, তাই না? আমরা দেখতে পাচ্ছি যে 0,1 পয়েন্টে কিন্তু জেড যে অবজেক্টিভ ফাংশন তার ভ্যালু মিনিমাম আসছে, তাই না? এই দেখো এর ভ্যালু মিনিমাম। ব্যাস এটাই হচ্ছে ওর সলিউশন সেট হবে, ঠিক আছে? ডি পয়েন্টটা 0,1 হলে আমরা ওই অবজেক্টিভ ভ্যারিয়েবলের মিনিমাম ভ্যালু পেয়ে যাব, এবং সেই অবম মানটা কত হবে 1 ইউনিট হবে। নেক্সট কোশ্চেন দেখো, লেখচিত্রের সাহায্যে নিচের বাধাগোষ্ঠীর কার্যকর অঞ্চল নির্ণয় করো। দেখা যাক সলভ করতে পারা যায় কিনা এটা। আমরা যে লিনিয়ার কনস্ট্যান্ট গুলো আছে সেটাকে 3x + 5y ইকুয়েশনের আকারে লিখবো। ওটা ইনইকুয়েশন রয়েছে না, আমরা কি করছি ওটাকে ইকুয়েশনের আকারে লিখে দিচ্ছি, ইকুয়াল টু 0 করে দাও। 3x + 5y = 0 না, ওটা 10। তো এর যে গ্রাফ সেটা কি হবে, এটা অ্যাকচুয়ালি x যখন y এর ভ্যালু 0 তখন x এর ভ্যালু 10/3, তার মানে x অ্যাক্সিসকে ও কি করছে 10/3, 0 পয়েন্টে ইন্টারসেক্ট করছে। ফির এখানে y এর ভ্যালু 0 করলাম, আর যখন x এর ভ্যালু 0 করলাম তখন y এর ভ্যালু পাচ্ছি আমি 2 ইউনিট,
দ্যাট মিনস ও ওয়াই অ্যাক্সিসকে ধরে নাও 0,2 পয়েন্টে ইন্টারসেক্ট করছে। ব্যাস আমি পয়েন্টগুলো তো পেয়েই গেলাম, তাই না? এবার দেখা যাক ড্র করে। আমরা কি করলাম, 10/3 মানে এখানে ধরে নাও 1 ইউনিট, 2 ইউনিট, 3 ইউনিট, তার থেকে একটু বেশি নিতে হবে, 3.3, তার মানে এইসব জায়গায় হবে আর কি। আর ওয়াই অ্যাক্সিসকে 2 ইউনিট, এটা 1 ইউনিট, এটা 2 ইউনিট। তো আমরা ড্র করে দিলাম, ঠিক আছে? এইটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। নেক্সট এবার কি আছে, 5x + 3y ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 15। আচ্ছা, এখানে কোন রিজিয়নটা আমাদের সলিউশন সেট হবে, উপরের রিজিয়নটা না নিচের রিজিয়নটা? দেখো এই যে ইনইকুয়ালিটি আছে, সেই ইনইকুয়ালিটিতে আমরা কি করব, x আর y এর ভ্যালু 0 বসিয়ে দেব। x আর y যদি 0 বসিয়ে দিই তো তাহলে দেখো ইনইকুয়ালিটিটা স্যাটিসফাই করছে, তাই না? 0 থেকে তো 10 বেশি, তো দ্যাট মিনস এটা নিচের ডাইরেকশনেই কিন্তু আমাদের সলিউশন সেট আসবে, তাই না? এই যে এই ডাইরেকশনে সলিউশন সেট আসবে। ক্লিয়ার? এগুলো সব ওর সলিউশন সেটের মধ্যেই পড়ে। নেক্সট আমরা এই যে ইকুয়েশনটা আছে তাকে আমি x/3 প্লাস y/5 দ্যাট ইজ ইকুয়াল টু 1 এইভাবে এক্সপ্রেস করলাম। দ্যাট মিনস ও x অ্যাক্সিসকে 3,0 পয়েন্টে এইখানে মোটামুটি ইন্টারসেক্ট করছে, আর y অ্যাক্সিসকে 5 পয়েন্টে, কারণ এটা 3, এটা 2, 3, 4, এটা 5, ঠিক আছে? তো দেখো আমি এটা ড্র করছি। দেখো ড্র করে দিয়েছি। এই এবি লাইনটা যেটা সেটা পেলাম, আর একটা পেলাম আমি সিডি লাইন, এটা ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে? এটা এক্স অ্যাক্সিস। পয়েন্টগুলোকে আমি এবার পেয়ে গেলাম। নেক্সট এবার এক্স অ্যাক্সিসের উপরের এরিয়া মানে ওয়াই গ্রেটার দ্যান 0, আর ওয়াই অ্যাক্সিসের রাইট হ্যান্ড সাইডের এরিয়া মানে এক্স গ্রেটার দ্যান 0। আচ্ছা, এই যে সিডি যে লাইনটা আছে সেক্ষেত্রেও দেখো অরিজিনের ডাইরেকশনেই কিন্তু আমাদের সলিউশন সেট আসবে। সব মিলিয়ে আমরা যে ফিজিবল রিজিয়নটা পাবো সেটা কিন্তু এইটা পাবো। দেখো আমি মার্ক করছি ফিজিবল রিজিয়নটা, অথবা কার্যকর অঞ্চল যেটাকে বলে, ঠিক আছে? দেখো এই কার্যকর অঞ্চল যেটা পেলাম তাকে আমি এক কাজ করি, এইভাবে মার্ক করে দিই পিঙ্ক কালার দিয়ে। সেখানে আর একটা কর্নার পয়েন্ট এক্সট্রা পাওয়া গেছে, দেখেছো? সেই কর্নার পয়েন্টটাকে আমরা ও সি, এটা ধরে নাও ডি, ঠিক আছে? কর্নার পয়েন্টটাকে আমরা ডি দিয়ে ডিনোট করলাম। যেখানে এ পয়েন্টটা কি, এ পয়েন্টটা আমরা এখান থেকে পেয়ে যাব 10/3, 10/3,0, অ্যান্ড ডি পয়েন্টটা কি ছিল, সরি বি পয়েন্টটা কি ছিল, বি পয়েন্টটা হচ্ছে 0,2 ছিল, আর ডি পয়েন্টটা কি ছিল, ডি পয়েন্টটা ছিল হচ্ছে 0,5, অ্যান্ড সি পয়েন্টটা ছিল 0,3। আর ডি পয়েন্টটা আমরা কিন্তু এই দুটো ইকুয়েশনকে যদি সলভ করি সাইমালটেনিয়াসলি তাহলে ডি পয়েন্ট পেয়ে যাব। তো এইভাবে আমরা কিন্তু আমাদের কি বলেছে, লেখচিত্রের সাহায্যে বাধাগোষ্ঠীর কার্যকর অঞ্চল, মানে এটাই ফিজিবল রিজিয়ন হবে তাহলে, তাই না? এটাকেই তো আমরা কি বলি, কার্যকর অঞ্চল বা ফিজিবল রিজিয়ন বলি। আমাদের শুধু এটাই বলেছিল, ফিজিবল রিজিয়নটাই শুধু বলেছিল বের করতে। নেক্সট কোশ্চেন দেখা যাক, নাম্বার 3 কি আছে। নাম্বার 3তে নিচের রৈখিক প্রোগ্রাম বিধি সমস্যাটির কার্যকর অঞ্চল নির্ণয় করো। মানে জেড হচ্ছে একটা অবজেক্টিভ ফাংশন, এর চরম মান নির্ণয় করতে হবে, আর কনস্ট্রেন্ট গুলো গিভেন রয়েছে দেখো, ঠিক আছে? তার মানে
কনস্ট্যান্ট গুলো আমি পরপর ড্র করে যাচ্ছি। দেখো x ইজ লেস দেন অর ইকুয়াল টু 4, মানে x ইজ লেস দেন অর ইকুয়াল টু 4, এটাকে 1 ইউনিট, এটা 2 ইউনিট, এটা 3 ইউনিট, এটা 4 ইউনিট। এটা হচ্ছে x ইজ ইকুয়াল টু 4 এর লাইন, তো লেফট হ্যান্ড সাইডটা হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি y ইজ লেস দেন অর ইকুয়াল টু 6, তো আমি y ইজ লেস দেন অর ইকুয়াল টু 6 ড্র করলাম। এটা কি y ইকুয়াল টু 6, এই লাইনটা স্ট্রেট লাইনটা, এটা y অ্যাক্সিস, এটা x অ্যাক্সিস, এটা অরিজিন। তো y ইজ লেস দেন অর ইকুয়াল টু 6 মানে নিচের রিজিয়নটাই হবে। নেক্সট এবার কি আছে, 3x প্লাস 2y ইজ লেস দেন অর ইকুয়াল টু 18, 3x প্লাস 2y ইজ ইকুয়াল টু 18 করে দিই। এখান থেকে x বাই 6 প্লাস y বাই 9 দ্যাট ইজ ইকুয়াল টু 1 করি। তো দ্যাট মিনস এখানে কি হচ্ছে, x অ্যাক্সিসকে 6,0 আর y অ্যাক্সিসকে আমরা কাজ করি এইটাকে আর একটু কাছাকাছি করে দিই, না হলে আমাদের প্রবলেম হয়ে যাবে, বুঝলে, ড্রয়িং এ প্রবলেম হবে। হ্যাঁ, আমরা এটাকে আরো কাছাকাছি করে দিই, এটা x ইজ ইকুয়াল টু 4 করি আর এটা y ইকুয়াল টু 6 করি, এটা y ইকুয়াল টু 6। নেক্সট কি আছে এখানে, এটা তখন x বাই 6 প্লাস y বাই 9 দ্যাট ইজ ইকুয়াল টু 1 হবে। এই যে ইনইকুয়েশনটা আছে সেখান থেকে আমরা এটা বের করতে পারবো। দ্যাট মিনস x অ্যাক্সিসকে ও 6 পয়েন্টে, তো সেটা আমরা দেখো ড্র করছি এটা, আর y অ্যাক্সিসকে 0,9, তার মানে মোটামুটি যদি আমি ধরি এটা 4 ইউনিট, 1 2 3 4 যদি ধরি, তার মানে এইসব জায়গায় হবে, তাই না? আর উপরের দিকে একটু বেশি হবে, তার মানে এরকম টাইপের হবে। এই যে লাইনটা হলো সেটা কোন লাইন বলো, এটা হচ্ছে 3x প্লাস 2y ইকুয়াল টু 18। তো ব্যাস, এবার আমরা ফিজিবল রিজিয়নটা পেয়ে যাব, কারণ x ইজ গ্রেটার দ্যান 0 মানে উপরের দিকে y ইজ গ্রেটার দ্যান 0, রাইট হ্যান্ড সাইডে x অ্যাক্সিসের উপরে, y অ্যাক্সিসের রাইট হ্যান্ড সাইডে হবে, আর এইটার নিচের দিকে হবে এই x ইজ ইকুয়াল টু 4 এর লেফট হ্যান্ড সাইডে হবে, y ইকুয়াল টু 6 এর নিচের দিকে হবে, সব মিলিয়ে এটাই হবে ফিজিবল রিজিয়ন, যেটা আমি ড্র করছি এখন। এখানে দেখো কর্নার পয়েন্ট আমরা পেয়ে যাব, তাই না? এই ও, এ, বি, সি, ডি, এই এতগুলো আমরা কর্নার পয়েন্ট এখানে পেলাম। ঠিক আছে, দেখে নাও, এই কর্নার পয়েন্ট পেয়েছি, এটা কিন্তু একটা বহুভুজ, উত্তল সেট, কি বলে, উত্তল বহুভুজ, পলিগন যেটাকে বলে। তো ব্যাস, এর কর্নার পয়েন্টগুলো আমি মার্ক করি, এবারে কর্নার পয়েন্টগুলো মার্ক করি আর এক এক করে কর্নার পয়েন্টগুলো বেরও করে দিই। যেমন এটা তো 0 0, এটা তো বেরই করতে হবে না, এই পয়েন্টটা হচ্ছে 4,0। নেক্সট হচ্ছে বি পয়েন্ট, কিভাবে বেরোবে, x ইজ ইকুয়াল টু 4, এখানে x ইজ ইকুয়াল টু যদি 4 বসিয়ে দাও তুমি, তো তাহলে 2y ইকুয়াল টু 18 মাইনাস 12 দ্যাট ইজ ইকুয়াল টু 6, মানে y এর ভ্যালু 3, তার মানে এই বি পয়েন্ট হচ্ছে 4,3। ঠিক আছে, বি পয়েন্ট আমি পেয়ে গেলাম। সি পয়েন্ট পেলাম, সি পয়েন্ট কিভাবে পাচ্ছি দেখো, এই যে ইকুয়েশনটা আছে সেই ইকুয়েশনে আমরা কি করব, y এর ভ্যালু 6 বসিয়ে দেবো, তাহলে 3x প্লাস 12 দ্যাট ইজ ইকুয়াল টু 18, 3x ইজ ইকুয়াল টু আবার 18 মাইনাস 12 6, x এর ভ্যালু 2, তো দ্যাট মিনস এখানে এই সি পয়েন্টটা হবে 2,6 পয়েন্ট, 2,6 পয়েন্ট। আর ডি পয়েন্ট তো আমরা জানি অলরেডি 0,6। তো সব কর্নার পয়েন্টগুলো কিন্তু আমরা বের করে নিয়েছি, তাই না, প্রান্তিক বিন্দুগুলো। এইবার আমাদের কাজ হচ্ছে কি, ওই প্রান্তিক বিন্দুতে জেড যে ভ্যারিয়েবলটা আছে, অবজেক্টিভ যে ফাংশনটা আছে, তার ম্যাক্সিমাম মান, চরম মান বের করা। ঠিক আছে, তাহলে আমি বের করি। এবার দেখো, প্রান্তিক বিন্দু লিখি এখানে, এখানে এটা হচ্ছে প্রান্তিক বিন্দু, রাইট হ্যান্ড সাইডে আমরা লিখি জেড ইকুয়াল টু কি আছে ওখানে 3x প্লাস 4y। তো আমাদের এই প্রান্তিক বিন্দুতে কি করব আমরা,
প্রান্তিক বিন্দুতে বা কর্নার পয়েন্টে আমরা ওই যে জেড যে অবজেক্টিভ ফাংশন আছে তার ভ্যালু বের করব। ফার্স্ট আমরা 0 0 পয়েন্টে বের করি। 0 0 পয়েন্টে বের করলে জেড এর ভ্যালু তো 0ই হবে, বোঝাই যাচ্ছে, তাই না? নেক্সট হচ্ছে আমরা কি বের করব, দেখো এ পয়েন্টে মানে 4,0 4,0 তে বের করলে জেড এর ভ্যালু কি হয়, 3 × 4 12 প্লাস 4 × 0 দ্যাট ইজ ইকুয়াল টু 12ই হবে। ফির আমরা বের করব 2,6 পয়েন্টে মানে সি পয়েন্টে, সরি বি পয়েন্টে আগে বের করে নিই। বি পয়েন্ট হচ্ছে কি 4,3 4,3 পয়েন্টে আমরা জেড এর ভ্যালু বের করছি। তো 3 × 4 মানে 12 প্লাস 3 × 4 আবার 12, সব মিলিয়ে 24 আসছে, ঠিক আছে? নেক্সট নাম্বার সি, সি পয়েন্টে 2,6 পয়েন্ট আছে, এটাতেও বের করি আমরা জেড এর ভ্যালু। তাহলে 3 × 2 মানে 6 আর 4 × 6 মানে 24, সব মিলিয়ে এটা হয় 30, ঠিক আছে? আবার ডি পয়েন্টে বের করব নেক্সট। দেখো ডি পয়েন্ট হচ্ছে 0,6, তো 0,6 যদি হয় তো তাহলে জেড এর ভ্যালু কি হবে, জেড ইজ ইকুয়াল টু 0 প্লাস 4 × 6, তো 24 হবে। দেখো আমরা কিন্তু এইখানে জেড যে অবজেক্টিভ ফাংশন আছে তার ভ্যালু বের করে নিয়েছি কর্নার পয়েন্ট। আমরা অলরেডি জানি যে কর্নার পয়েন্টেই একমাত্র জেড যে অবজেক্টিভ ফাংশন আছে তার চরম অথবা অবম মান হয়। তো দেখো এখান থেকে আমরা দেখতেই পাচ্ছি যে চরম মান কোন পয়েন্টে হচ্ছে, তাই না? এখানে দেখো যখন পয়েন্টটা হচ্ছে 2,6, তাই না? এই 2,6 যে পয়েন্টটা আছে সেই পয়েন্টে জেড এর ভ্যালু কি হচ্ছে, ম্যাক্সিমাম হচ্ছে বা চরম হয়ে যাচ্ছে কোন পয়েন্টে, 2,6 এ জেড যে অবজেক্টিভ ফাংশন রয়েছে তার ভ্যালু ম্যাক্সিমাম হচ্ছে। ঠিক আছে, সবাই বুঝতে পারছো? নেক্সট দেখে নাও, এই যে লাইনটা এটা x = 4 আর এই লাইনটা y = 6 আর এই লাইনটা তো দেখো এখানে দেওয়াই আছে। লেখচিত্রের সাহায্যে রৈখিক প্রোগ্রাম বিধি সমস্যাটির সমাধান করো এবং অভিষ্ট অপেক্ষক জেড এর সর্বাধিক মান নির্ণয় করো। এটা অ্যাকচুয়ালি এইচএস 2020 তে এসেছিল, জানো তো, 2020 সালে এসেছিল। তো দেখো আমরা কিভাবে লেখচিত্রের সাহায্যে গ্রাফ পেপার ছাড়াই আমরা এই কোশ্চেনটা সলভ করব। ফার্স্ট আমরা কি দেখব, অবজেক্টিভ ভ্যারিয়েবল জেড এর 4x + y অবজেক্টিভ যে ফাংশন আছে সর্বাধিক মান মানে ওর চরম মান বের করতে হবে। আর শর্ত কি আছে, কন্ডিশন অথবা কনস্ট্রেইন্ট গুলো কি আছে দেওয়া, দেখে নাও। কনস্ট্রেইন্ট গুলো রয়েছে x + y is less than or equal to 50, 3x + y is less than or equal to 90 and x আর y is greater than or equal to 0। ওটা তো কমন, ওটা সবাই জানো তোমরা। দেখো আমি এবার কোশ্চেনটা করছি। ফার্স্ট আমাদের কি কাজ, ফিজিবল রিজিয়নটা বের করা, তাই না, কার্যকর অঞ্চল। তার জন্য আমরা কি করি, ওই কন্ডিশনগুলোর উপরে ধ্যান দিই। কন্ডিশনগুলো আমরা পরপর ড্র করব। তো এইখানে একটু যে ইউনিটগুলো হয় না একটু বেশি বেশি নিতে হবে, 10 নিতে হবে ইউনিটগুলো, তো তাহলে আমাদের খুব সুবিধা হবে। ধরে নাও আমরা এখান থেকে 5 ইউনিট নিলাম, এক এক ইউনিটকে আমি 5 যদি 10 ধরি তাহলে এখান থেকে 1 2 3 4 5, ঠিক আছে, আরো ছোট নিলেও হয়। যাক আমি মোটামুটি ধরে নিলাম যে এইটা হচ্ছে x + y, x + y = 50, যে স্ট্রেট লাইনটা তার গ্রাফ, ঠিক আছে, এটা x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস। নেক্সট এইবার কি হবে বলো, আমাদের এই গ্রাফটা ড্র করতে হবে। এখানে কি আছে, x/30 চলে আসছে প্লাস y/90 দ্যাট ইজ ইকুয়াল টু 1। এটাকে আমি সেই ইন্টারসেপ্ট ফর্মে এক্সপ্রেস করে নিয়েছি। এবার ওর গ্রাফটা ড্র করবো। এক্স অ্যাক্সিসকে ও 30,0 পয়েন্টে ইন্টারসেক্ট করে, মানে ধরে নাও এই জায়গায়, আর ওয়াই অ্যাক্সিসকে কিন্তু অনেক উপরে ইন্টারসেক্ট করে। তো আমি দেখো এটাকে মোটামুটি ড্র করার চেষ্টা করছি, ড্র করে দিলাম, হয়ে গেল।
এইটা এবার এই যে পয়েন্টগুলোতে ইন্টারসেক্ট করে সেই পয়েন্টগুলোর এবার নাম দিয়ে দিই, তাই না? এইটা হচ্ছে এ পয়েন্ট ধরলাম, এইটা ধরলাম বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, আর এটা ধরে নাও ডি পয়েন্ট আছে, এটা ধরে নাও ই পয়েন্ট আছে। এবার পয়েন্টগুলোর যে কোঅর্ডিনেট সেটাও আমি পেয়ে যাব। সিডি যে লাইনটা সেটা এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 50, অ্যান্ড এই যে ই এ লাইনটা সেটা কি 3x প্লাস ওয়াই ইকুয়াল টু 90। ঠিক আছে, কর্নার পয়েন্ট তো আমি পেয়েই গেছি, তাই না? কর্নার পয়েন্টের কোঅর্ডিনেট আমাদের বের করতে হবে। 0 0 পয়েন্ট, এ পয়েন্টটা কি হবে দেখো, এ পয়েন্টটা হবে 30,0, তাই না? এটা হবে 30,0। ডি পয়েন্টটা হবে 50,0। সি পয়েন্টটা কি হবে 0,50। ই পয়েন্টটা কি হবে 0,90, তাই তো? দেখো এইভাবে কর্নার পয়েন্টগুলো আমি বের করে নিলাম। নেক্সট আমাদের কি কাজ, ফিজিবল রিজিয়নটা মার্ক করা অথবা শেডেড করে দেওয়া, তো সেটাও করে দিলাম। বুঝতে পারছো তো কেন এই রিজিয়নটাকেই আমি নিচ্ছি? সেখানে ওই যে ইনইকুয়ালিটিগুলো আছে ওইটার উপরেই ডিপেন্ড করছে অ্যাকচুয়ালি, কেন আমি এই রিজিয়নটাকেই ফিজিবল রিজিয়ন হিসাবে ধরছি, এই দিকে ধরছি না, ওই দিকে ধরছি না, কি ওই দিকে। দেখো ওই দুটোর থেকে তো আমরা পাচ্ছি এক্স অ্যাক্সিসের উপরের আর ওয়াই অ্যাক্সিসের রাইট হ্যান্ড সাইডের এরিয়া নিতে হবে। নেক্সট এই যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 50, এটা মেইনলি কি রয়েছে, লেস দ্যান অর ইকুয়াল টু 50। দেখো এইখানে এক্স এর ভ্যালু 0 আর ওয়াই এর ভ্যালু 0 বসালে দেখো 0 ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 50, তার মানে 0 0 পয়েন্ট অরিজিন কি করছে, স্যাটিসফাই করছে ওই ইনইকুয়েশনটাকে। তো দ্যাট মিনস অরিজিনটা দিকে আমাদের কি করতে হবে, শেডেড থাকতে হবে। এই যে স্ট্রেট লাইনটা তার লেফট হ্যান্ড সাইডের যে এরিয়া সেটাই হচ্ছে ওর সলিউশন সেট হবে, সমাধান সেট। নেক্সট আমরা এই স্ট্রেট লাইনটার দিকে তাকাই একবার, এখানেও যদি 0 0 পয়েন্ট বসিয়ে দাও, এক্স এর ভ্যালু 0 আর ওয়াই এর ভ্যালু 0, তো সেক্ষেত্রেও কিন্তু আমরা কি পাচ্ছি, 0 ইজ লেস দ্যান 90 ডিগ্রি স্যাটিসফাই করে যাচ্ছে। দ্যাট মিনস এই যে ই এ স্ট্রেট লাইন আছে তারও লেফট হ্যান্ড সাইডে মানে অরিজিনের ডাইরেকশনেই সলিউশন সেট থাকবে। ঠিক আছে, নেক্সট এবার এক্স অ্যাক্সিসের উপরের ওয়াই অ্যাক্সিসের রাইট হ্যান্ড সাইডের এরিয়া যদি নিয়ে যাই, তাহলে আলটিমেটলি আমরা কি পাবো, এটাই ফিজিবল রিজিয়ন অথবা কার্যকর অঞ্চল, এটাই পাবো। আর কর্নার পয়েন্টগুলো আমরা পেয়ে গেলাম। কর্নার পয়েন্ট যখনই পাবো সঙ্গে সঙ্গে আমরা কি ওই যে জেড এর ভ্যালু ম্যাক্সিমাম অথবা মিনিমাম কোন পয়েন্টে হবে সেটাও বের করতে পারবো, অথবা আমরা সিম্পলি যদি বলি যে আমরা ওই অবজেক্টিভ ফাংশন যেটা আছে তার ম্যাক্সিমাম অথবা মিনিমাম ভ্যালু বের করতে পারবো। ক্লিয়ার? তো এবার আমরা আবার সিমিলারলি বের করি সেই প্রান্তিক বিন্দু দিয়ে যেভাবে বের করা হয়। আমরা এক কাজ করি, এখানে লিখি প্রান্তিক বিন্দু, আর রাইট হ্যান্ড সাইডে কি লিখবো, রাইট হ্যান্ড সাইডে আমরা লিখি অবজেক্টিভ ফাংশন জেড এর ভ্যালু, জেড ইকুয়াল টু কি আছে এখানে 4x প্লাস ওয়াই রয়েছে। তো ওই প্রান্তিক বিন্দুতে আমরা কি করছি বলো, ওই জেড এর ভ্যালু বের করে নিচ্ছি। দেখা যাক, এ পয়েন্ট আগে 0 0 পয়েন্টে বের করলাম, জেড এর ভ্যালু 0ই হচ্ছে, এটা তো সবাই জানে। নেক্সট আমরা নাম্বার 2তে এ পয়েন্টে বের করলাম, এ পয়েন্ট হচ্ছে কি 30,0 পয়েন্ট। 30,0 পয়েন্টে জেড এর ভ্যালু কি হবে 4 × 30 প্লাস 0 মানে 120 হচ্ছে এখানে জেড এর ভ্যালু। নেক্সট আমরা কোন পয়েন্টে বের করব, বি পয়েন্ট। আচ্ছা, বি পয়েন্টটা আমাকে সলিউশন করেই বের করতে হবে। একটা কি আছে x প্লাস ওয়াই ইকুয়াল টু 50 অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ 3x প্লাস ওয়াই ইকুয়াল টু 90। ঠিক আছে, তো এইটার থেকে এটা মাইনাস করে দিই, মাইনাস করলে কি হবে দেখো, এখানে 2x, এটা তো ক্যান্সেল হয়ে যাবে, 2x ইকুয়াল টু 40, x এর ভ্যালু 20 পেয়ে গেলাম। x এর ভ্যালু যদি 20 হয় তাহলে y এর ভ্যালু 30। তো আমি বি পয়েন্টের কোঅর্ডিনেট পেয়ে গেলাম 20, 30। এবার তাহলে বি পয়েন্ট যেটা, সেই বি পয়েন্ট 20, 30, সেই পয়েন্টে আমরা জেড যে অবজেক্টিভ ফাংশনটা রয়েছে তার আমরা ভ্যালু বের করব। কি হবে এটা 4 × 20
4 into 20 plus y means 30, তো 80 plus 30 কি হয়, 80 plus 30 110 হয়, 80 plus 30 110। নেক্সট আমরা কোন পয়েন্টে বের করব বলো, সি পয়েন্টে। সি পয়েন্ট কি আছে, 0,50। সি পয়েন্টে জেড এর ভ্যালু কি পাবো আমরা, 4 into 0 প্লাস y এর ভ্যালু 50, তো আলটিমেটলি 50 পেলাম। ব্যাস এখানে আমরা এই যে একটা টেবিল করলাম, সেই টেবিল থেকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে আমাদের জেড যে অবজেক্টিভ ফাংশনটা আছে তার ভ্যালু ম্যাক্সিমাম কোথায় হচ্ছে, যখন এ এর ভ্যালু 30,0 হচ্ছে। ঠিক আছে, এই পয়েন্টে অ্যাকচুয়ালি জেড কি হচ্ছে, ম্যাক্সিমাইজ হয়ে যাচ্ছে। ম্যাক্সিমাইজ কোন পয়েন্টে হচ্ছে, এ 30,0 পয়েন্টে। আর সেই ম্যাক্সিমাম ভ্যালুটা কি 120, তাই না? ব্যাস এইভাবে আমরা পেয়ে গেলাম 2020-তে এটাই তো বলেছে, সর্বাধিক মান বের করতে বলেছে। কি হবে, 120 কোন পয়েন্টে হবে, 30,0 পয়েন্টে। ক্লিয়ার? তো এইভাবে আমরা এক্সামে করে দেব, তাই তো? তো লিনিয়ার প্রোগ্রামিং এর আরো কিছু কোশ্চেন আমি প্র্যাকটিস শিটে দিয়েছি, সেগুলো বাড়িতে ট্রাই করবে। ঠিক আছে, খুব টাফ কিছু নয়, খুব বেশি ফর্মুলাও এখানে নেই, বাস ওটাই শুধু তোমাদের জানতে হবে যে অবজেক্টিভ ফাংশনটা কে, ডিসিশন ভ্যারিয়েবল কে, লিনিয়ার কনস্ট্যান্ট কোনগুলো, তাই না? আর সেগুলো দিয়ে কিভাবে আমরা ফিজিবল রিজিয়ন বের করছি, সেই ফিজিবল রিজিয়নের যে কর্নার পয়েন্টগুলো থাকে সেই কর্নার পয়েন্টেই আমরা জেড এর যে অবজেক্টিভ ফাংশন তার চরম অথবা অবম মান পেয়ে থাকি। ব্যাস এই জিনিসগুলোই যদি তোমরা একটু মাথায় রাখো তাহলে এই কোশ্চেন করতে খুব বেশি অসুবিধা হবে না। আর এমনি তো দেখেছো যে ওই মেইনলি যে ওয়ার্ড প্রবলেমগুলো থাকে সেখানে আমাদের ডিসিশন ভ্যারিয়েবল, সিদ্ধান্ত গ্রহণকারী চল, এই দুটো খুঁজে পাওয়াটাই অ্যাকচুয়ালি মেইন। এক্স আর ওয়াই এর ভ্যালু খুঁজে পাওয়াটাই মেইন। তা কাকে এক্স আর ওয়াই ধরবো, বাকি তো খুব বেশি অসুবিধা হওয়ার কথা না, তাই না? তো যাই হোক, তোমরা খুব ভালো করে যে কোশ্চেনগুলো দেওয়া হয়েছে এগুলো সলভ করো, প্র্যাকটিস শিটগুলো সলভ করো, বাকি যে ভিডিওগুলো আমি অলরেডি দিয়েছি সেগুলো খুব ভালো করে দেখো। 16তে কিন্তু এক্সামে একদম ফাটিয়ে দিতে হবে, ঠিক আছে? খুব ভালো, মানে 100-এ 100 সবার চাই, যারা আমার ভিডিও দেখছো সবাইকে কিন্তু 100-এ 100 পেতে হবে, এদিক ওদিক যেন না হয়, ঠিক আছে? খুব ভালো করে এক্সাম দেবে। আর আমি কিন্তু এরপরে যে টপিকটা করাবো প্রবাবিলিটি, সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, বেশ কিছু কোশ্চেন আমরা প্রবাবিলিটি থেকে পাবো, সেটাও কিন্তু খুব ভালো করে দেখবে এবং সেই প্রবাবিলিটি কালকেই তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, চলো, বেস্ট অফ লাক।